কারোর জন্য অপেক্ষা করে না। একটা প্রচণ্ড ব্যস্ততা ও তৎপরতা লক্ষ্য করা গেল ওদের চারজনের মধ্যে। সবার দৃষ্টি তখন স্থির নিবদ্ধ প্যাটের উপর। একটা ভয়ঙ্কর ভয় আর তার অসহায় চাহনি দেখে অন্যেরা বিচলিত এবং উদ্বিগ্ন। প্যাট যেন অন্য দিনের থেকে আজ সম্পূর্ণ আলাদা। তার উদ্বেগের ছায়া কাঁপে তার চোখের তারায়। ভীরু চাহনি, কৈফিয়তের সুরে সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। বারবার তার কণ্ঠস্বর জড়িয়ে আসছিল। এই মুহূর্তে তার অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু দেখার ছিল, কিন্তু তা হলো না। বাদ সাধল তার চাবিটা। শোনো ভাই। চাপা উদ্বেগ এবার তার মুখের ভাষায় প্রকাশ পেল। চোখে একটা ভ্রুকুটি ফুটিয়ে সে তখন উন্মত্তের মতো তন্ন তন্ন করে খুঁজছে তার হাতের অতি তুচ্ছ সিল্কের বস্তুটার মধ্যে। সে বলে সেটা নাকি তার ইভিনিং ব্যাগ। দুটি যুবক এবং একটি যুবতী চিন্তিত হয়ে ওকে নিরীক্ষণ করছিল। তারা সবাই তখন প্যাট্রিসিয়া গার্নেটের ফ্ল্যাটের সামনে অপেক্ষা করছিল। এতে কোনো লাভ নেই, ব্যাগের মধ্যে সেটা নেই। তাহলে এখন আমরা কি করব? ল্যাচ কি ছাড়া জীবনের কি অর্থ হতে পারে? বিড়বিড় করে বলল জিমি ফকনার। ছোট বেটেখাটো সে, চওড়া কাঁধের যুবক। তার নীল দুটি চোখ ঠান্ডা মেজাজের স্বাক্ষর যেন বহন করছিল। প্যাট কিন্তু রাগত চোখে তার দিকে তাকালো। ঠাট্টা করো না জিমি, এখন ঠাট্টাই আর কি সময় নয়। ব্যাপারটা সাংঘাতিক। ভালো করে আবার দেখো প্যাট, আমার তো মনে হয় তোমার ব্যাগের মধ্যেই কোথাও সেটা লুকিয়ে আছে। এবার বলল ডেনোভান বেইলি। খুব আস্তে আস্তে কথা বলে থাকে ডেনোভান। যেন কোনো চিন্তা ভাবনা নেই, ভ্রুক্ষেপ নেই। তার রোগাটে চেহারার সঙ্গে তার সেই মিহি কণ্ঠস্বর বেশ খাপ খেয়ে যায়। আচ্ছা, তুমি এই চাবিটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলে তো? নিশ্চয়ই, আমি সেটা সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে বাইরে বেরোবার সময় চাবিটা আমি আমার এই ব্যাগে রেখেছিলাম। আমার বিশ্বাস সেটা আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে হয়তো দিয়ে থাকবো। আর হ্যাঁ, আমার এও মনে আছে ডোডোভানকে আমি তখন বলেছিলাম চাবিটা এখন তোমার কাছে রাখো, পরে আমি চেয়ে নেব। কিন্তু এত সহজে কাউকে বলির পাঁঠা সাব্যস্ত করতে পারল না সে। প্যাটের দোষারোপ মানতেও রাজি নয় তারা। আর জিমিও তাকে এই ব্যাপারে সমর্থন করল। আরে আমি তো নিজের চোখে চাবিটা তোমাকে তোমার ব্যাগে রাখতে দেখেছি। তাহলে আমার মনে হয় তোমরা যখন আমার ব্যাগটা তোমাদের হাতে তুলে নাও, তখন তোমাদের মধ্যে কেউ একজন সেটা হয়তো আমার ব্যাগ থেকে তুলে নিয়ে থাকবে। আমার স্পষ্ট মনে আছে আমি সেটা একবার নয়, দুবার ব্যাগের মধ্যে রেখেছিলাম। একবার কিংবা দুবার যাই হোক না কেন, আমার তো মনে হয় তুমি কম করে অন্তত 12 বার ফেলে থাকবে। সেটা সম্ভবত প্রতি ক্ষেত্রেই তোমার ব্যাগের বাইরে ফেলে থাকবে। আমরা তোমাকে মনে করিয়ে না দিলে চাবিটা তুমি পেতেই না। আর এখন এই যে একেবারেই সেটা পাচ্ছ না, হয় আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে, কিংবা এর মধ্যে কোনো রহস্য হয়তো লুকিয়ে থাকলেও থাকতে পারে। পৃথিবীতে সবকিছু কেন যে সবসময় ওভাবে স্থানচ্যুত হয় তার কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও প্যাট, আমার তো মনে হয় ওই একই কারণে তোমার ফ্ল্যাটের চাবিটা কোথাও পড়ে গিয়ে থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অপর তিনজন যখন চাবি হারানো কিংবা ফিরে পাওয়ার আলোচনায় মশগুল, মিলড্রেডের চিন্তা তখন বইছিল অন্য খাতে। সে তখন রীতিমতো চিন্তিত এবং অন্যদের মতো ব্যাপারটা সে অত হালকাভাবে ঠিক নিতে পারছিল না। আচ্ছা, তুমি চাবিটা সঙ্গে নিয়ে বেরিয়েছিলে তো? বুদ্ধিমতী মেয়ে সে, তাই এই প্রশ্নটা তুলল। তাদের চারজনই বন্ধ দরজার দিকে শূন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তাদের মধ্যে জিমি প্রথম দৃষ্টি ফিরিয়ে অন্য তিনজনের দিকে পালা করে তাকিয়ে বলল, আচ্ছা, পোর্টার আমাদের সাহায্য করতে পারে না? তার কাছে তো একটা মাস্টার কি বা ওই রকম কিছু নেই। যাই হোক, তাকে একবার বাজিয়ে দেখলে কেমন হয়? তাতে কোনো লাভ হবে না ভাই। একটা চাবি ফ্ল্যাটের কিচেনে ঝোলানো আছে, আর অপর চাবিটা থাকা উচিত এমন একটা ব্যাগে যা আমাদের পক্ষে ক্ষতিকর, অন্তত এই মুহূর্তে। ক্ষতিকর ব্যাগ বলতে এখানে তুমি কি বোঝাতে চাইছো প্যাট? ক্ষতিকর মানে ক্ষতিকর। সেই ব্যাগের যে অধিকারী এখন, সে নিশ্চয়ই আমাদের বন্ধু নয়। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই? কিন্তু কথা হচ্ছে, এখন আমরা প্যাটের ফ্ল্যাটে প্রবেশ করবোই বা কি করে?
একটা কোনো উপায় তো বার করবে তোমরা। হ্যাঁ, ফ্ল্যাটটা যদি গ্রাউন্ড ফ্লোরে হতো তাহলে একটা উপায়ের সম্ভাবনা অবশ্য থাকতো। সেক্ষেত্রে আমরা জানলা কিংবা ওই রকম একটা কিছু ভেঙে ফ্ল্যাটে ঢুকতে পারতাম। ডোনোভান, তোমার বিড়াল চোর হওয়ার ইচ্ছে হয় না? হবে তুমি? ওভাবে 4th ফ্লোরে যাওয়ার মধ্যে কিন্তু অনেক ঝুঁকি আছে। আচ্ছা, এখানে ফায়ার এসকেপের ব্যবস্থা নেই? না, একটাও নেই। সে কি? নিশ্চয়ই থাকা উচিত। এত উঁচু 5 স্টোরির বিল্ডিং, অথচ ফায়ার এসকেপ একটাও থাকবে না? না 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 না, তাই কখনো হয় নাকি? তাহলে তো আরে এখানে আগুন লাগলে তাহলে এখানকার বাসিন্দারা বেরোবে কি করে? বলতে পারবো না। তবে নেই যখন, এখন আর ওটা নিয়ে আলোচনা নিরর্থক। এখন কথা হচ্ছে আমি কি করে আমার ফ্ল্যাটে ঢুকবো, সেটাই এখন আমার একমাত্র চিন্তা। প্যাটের ভাবনা সংক্রামিত হলো অপর 3 জনের মধ্যেও। তারা সবাই ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। প্যাটকে তারা এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারে সবাই ভাবতে থাকে। আচ্ছা, ওই কি যেন নাম? আরে ওই যে, কথাটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। হ্যাঁ, ওই যে ব্যবসায়ীরা যাতে করে তাদের পণ্য সামগ্রী উঠায় আর নিচে নামায় আর কি। ওহো, তুমি সার্ভিস লিফটের কথা বলছো? ও হ্যাঁ, এবার আমার মনে পড়ছে। কিন্তু সে তো তারের বাক্সের মতো জিনিস। ও 1 মিনিট, আমি জানি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। ধরো এখানে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত লিফটের কথাই না হয় ধরা যাক না কেন, ধরে নেওয়া যায় না? ডোনোভানের চোখ দুটো এতক্ষণে উজ্জ্বল হয়ে উঠতে দেখা গেল। হ্যাঁ, এতক্ষণে একটা উপায় বার করা গেল। কিন্তু তার সেই খুশির রংটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না সে। মিলড্রেডের পরামর্শ ভীষণভাবে নিরুৎসাহ করলো তাকে। সেটা হয়তো ভেতর থেকে বন্ধ থাকতে পারে, মানে আমি প্যাটের কিচেনের কথা বলছি, ভেতর থেকে বন্ধ থাকতে পারে। আমরা ওর স্বভাব তো জানি, প্যাট কখনো তালা লাগায় না আর ঘরে খিলও দেয় না। আর আমারও মনে হয় না ঘরে খিল দেওয়া আছে। আজ সকালেই আমি ডাস্টবিনের ময়লা সাফ করেছি, আর আমি এখন একেবারে নিশ্চিত তারপর আমি আর দরজায় খিল দিইনি। তাছাড়া তারপর থেকে আমি সেখানে কখনো গেছি বলে তো আমার মনেই হয় না। তারা 4 জন আবার চিন্তায় পড়ল, আর তাদের সেই মুশকিল আসানের কোনো উপায় খুঁজে বার করার পথ এখন তাদের কাছে দূর অস্ত যেন। প্রায় সবাই তখন ভেঙে পড়েছে, একটা হতাশা দানা বাঁধতে শুরু করেছে। তবু তাদের মধ্যে ডোনোভান যেন একটু ব্যতিক্রম। একেবারে ভেঙে পড়ার শেষ মুহূর্তে সোজা হয়ে উঠে দাঁড়ায় সে। একটা প্রয়াস তার মধ্যে কার্যকর হতে থাকে। এর আগে তাদের অনেক ঝামেলার মধ্যে থেকে সে ঠিক পথ করে নিয়ে বেরিয়ে এসেছে। এমন নজির দেখা গেছে অতীতে, আজও তার ব্যতিক্রম হলো না। ঠিক আছে, আজ রাতে আমাদের কাছে ওই ঘটনাটা খুবই কার্যকর হতে যাচ্ছে বলে আমার মনে হয়। তবে সেই একই কথা, শোনো, আমাদের সাথী তরুণী প্যাট, তোমাকে আমি না বললেও থাকতে পারছি না। তোমার এই বাজে অভ্যাস, মানে আমি বলতে চাইছি তোমার এই শিথিলতা, অবহেলা তোমার অনেক বিপদ ডেকে আনতে পারে। তবে তোমার ভাগ্য অনেক ভালো যে তোমার এখানে চুরি হয় না, বেড়ালের উপদ্রব হয় না। তারা তোমাকে দয়া করে, তোমার প্রতিদিনের রাতের ঘুম কেড়ে নেয় না। এসো তোমরা আমার সঙ্গে, একটু আস্তে, অন্য ফ্ল্যাটের বাসিন্দারা বিরক্ত হবে। বেশি চেঁচিও না, আমরা এখন লিফটের খোঁজে চলেছি। কিন্তু এত রাত্রে লিফট কি চালু আছে? নেই জানি, ফ্ল্যাটে কয়লা তোলার একটা লিফট আছে, 24 ঘন্টার সার্ভিস। কার কখন কয়লা দরকার হবে কে বলতে পারে। একরকম ছুটেই প্যাট এগিয়ে চলে, তাকে অনুসরণ করে অন্যেরা। নিরবিচ্ছিন্ন অন্ধকারের মধ্যে দিয়ে প্যাট তাদের নেতৃত্ব দেয়। প্যাট ওদেরকে ডান দিকের লিফটের দিকে নিয়ে যেতে লাগলো। সেই সময় পথে একটা ডাস্টবিন দেখা গেল, সেটা সরিয়ে দিল ডোনোভান। তার নাক কুঁচকে এলো। একটা দুর্গন্ধ, কিন্তু ব্যাপার কি? এই অভিযানে আমি কি একাই যাব, নাকি তোমাদের মধ্যে কেউ একজন আমার সাথী হবে? না 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 ডোনোভান, আমি তোমার সঙ্গে যাব, চলো। আমার মনে হয় ছোট্ট লিফট আমার ভার বহন করতে পারবে। 1 টন কয়লা থেকে তোমার ওজন নিশ্চয়ই তার থেকে বেশি হতে পারে না? সে যাই হোক, আশা করি খুব শীঘ্রই আমরা একটা ঠিক পথ খুঁজে বার করব। লিফটে পা দিয়ে উৎফুল্ল হয়ে বলল ডোনোভান।
লিফটের যান্ত্রিক আওয়াজ উঠল। একটু পরেই তারা তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেও সেই শব্দের রেশ থেকে গেল। কান ঝালাপালা করা শব্দটা ভয়ঙ্কর। অন্য ফ্ল্যাটের বাসিন্দারা কি ভাববে বলো তো? আমার মনে হয় ভূত কিংবা চোর, এরম একটা কিছু আর কি। লিফটের দড়ি টানার কাজটা খুবই কঠিন ব্যাপার। ফায়ার্স ম্যানশনের পোর্টাররা এই মাল বওয়ার কাজটা কিভাবে করে ধারণা করা যায় না। ভালো কথা। জিমি, ফ্লোরগুলো তুমি গুনছো তো? হায় ভগবান, আরে আমি তো গুনতে একবারে ভুলেই গেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আমি ঠিক গুনে যাচ্ছি। এখন আমরা 3rd ফ্লোর অতিক্রম করছি। পরবর্তী ফ্লোরই আমাদের। আর তারপরেই আমার ধারণা দেখব শেষ পর্যন্ত দরজায় তালা দিয়ে রেখে গেছে প্যাট। কিন্তু এসব ভয় অমূলক প্রতিপন্ন হলো। সামান্য একটু ঠেলতেই কাঠের দরজাটা খুলে গেল, আর তারপরেই কালো স্লেটের মতো অন্ধকার কিচেনে প্রবেশ করল ডোনোভান ও জিমি। সেই নিশ্ছিদ্র অন্ধকারে কিছুই নজরে পড়ছিল না তাদের। এক পা নড়তে ভীষণ অসুবিধে হচ্ছিল তাদের। সুইচ বোর্ডটা যে কোথায় তা দেখারও উপায় নেই। এই বন্য রাত্রির অভিযানের সঙ্গে একটা টর্চ আনা উচিত ছিল আমাদের। এখন এই অন্ধকারে এক পাও চলা বিপজ্জনক। এই ফ্ল্যাটের কোনো কিছুই আমার জানা নেই। কোথায় যে কি রাখা আছে জানি না, বিশেষ করে কিচেনে। একটু অসাবধান হলেই রান্নার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে যাবে। আলো জ্বালার আগেই এখানকার সব জিনিস ফর্সা হয়ে যাবে। তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আলো না জ্বালা পর্যন্ত একটুও নড়ো না, বুঝলে? মেঝের ওপর দিয়ে অতি সন্তর্পণে সে তার পথ করে নিতে থাকে, আর মুখে সে একটা কথাই বারবার বলতে থাকে, ড্যাম। পথ চলতে গিয়ে একটু বুঝিবা অসাবধান হয়ে পড়েছিল সে। বুক সমান কিচেন টেবিলে হুমড়ি খেয়ে পড়তেই তার বুকের পাঁজরায় ধাক্কা লাগলো। যন্ত্রণায় কাতরে উঠে কোনো রকমে সামলে নেয় সে। তারপর সামলে নিয়ে কোনো রকমে একটা সুইচ বোর্ডের সামনে গিয়ে পৌঁছলো, আর পরের মুহূর্তেই আরেকটা সুইচ। ড্যাম। তার মুখ থেকে সেই বিরক্তিকর শব্দটা আবার বেরিয়ে এলো। কি ব্যাপার? তোমার কথা শুনে খুব হতাশ বলে মনে হচ্ছে তোমাকে। আলো আর আসবে না, মনে হয় বাল্বগুলো ফিউজ হয়ে গেছে। 1 মিনিট, বসবার ঘরের আলো জ্বেলে দেখি। ঠিক প্যাসেজটা পেরিয়েই বসবার ঘর। তার পায়ের শব্দ অনুসরণ করে জিমি দরজা পার হওয়ার পদধ্বনি শুনতে পায়। এবার বসবার ঘর থেকে ডোনোভানের পায়ের শব্দ শুনতে পায় সে। পায়ের শব্দটা বসবার ঘরের সুইচবোর্ড পর্যন্ত এগিয়ে এক সময় নীরব হলো। এবার আর পায়ের শব্দ নয়, নতুন করে তার মুখে আবার একটা ব্যর্থতার হিসির শব্দ বেরিয়ে এলো। চমকে উঠল জিমি। আরে 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 আরে, তবে কি শূন্য হাতে ফিরে যেতে হবে আমাদের? উফ, কি অন্ধকার সামনে দিকটায়। ও, এই তো সামনে তো প্রায় 1 মিটারের দূরত্বের জিনিসও দেখা যাচ্ছে না। উফ, ডোনাভান কোথায় গেল? ও, ডোনাভান কি ফ্ল্যাটে প্রবেশ করতে পারবে? বড় অসাবধানী মেয়ে সে। তবুও তো তার এইরকম একটা অবস্থায় তাকে মদত দেওয়া আমার এখন প্রধান কর্তব্য মনে হচ্ছে। কিন্তু কি যে করি। উফ, কি অন্ধকার। কি ব্যাপার? আবার কি হলো ডোনোভান? জানি না, তবে আমার বিশ্বাস মনে হয় রাত নামলেই ঘরগুলো জাদু করে দেওয়া হয়। এখানকার সব কিছুই যেন মনে হচ্ছে অন্য জায়গায়। চেয়ার টেবিলগুলো যেখানে থাকার কথা সেখানে নেই। ওহ, এখানে আর একটা ব্যতিক্রম। কিন্তু সেই মুহূর্তে সৌভাগ্যবশত আরেকটা ইলেকট্রিক সুইচের সন্ধান পেয়ে গেল সে, এবং সুইচ টিপতেই আলোয় ভরে উঠল ঘরটা। আর পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর আতঙ্ক ভরা চোখে তাকালো দুটি যুবক পরস্পরের দিকে। কি সাংঘাতিক ব্যাপার! এত ভুল এ কি করে সম্ভব? একটা প্রচন্ড ব্যস্ততা বুঝি তাদের তাড়িয়ে নিয়ে এসেছে একটা ভুল জায়গায়। ঘরটা প্যাটের বসবার ঘর নয়, একটা ভুল ফ্ল্যাটে ঢুকে পড়েছে তারা। ফ্ল্যাটটা যারই হোক না কেন বিশ্বাসঘাতকতা করেছে তাদের সঙ্গে। কে জানে তাদের এই ভুলের মাসুল কত দিতে হবে। তারা দুজনে এবার ঘরটা জরিপ করতে বসল। শুরু করতে গিয়ে তারা দেখল ঘরটা প্যাটের ঘরের তুলনায় 10 গুণ জিনিসের ঠাসাঠাসি। ঘরের মধ্যে স্বচ্ছন্দে পা ফেলা দুষ্কর।
একটু অসাবধান হতেই হোঁচট খেতে হয়েছে অন্ধকারে, তবে আলোটা তাদের বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছে। ডোনোভানের তখন সে কি দুরবস্থা, চেয়ার টেবিলগুলো যেন বারবার তাকে বিদ্রুপ করছিল। তাদের সেই দুরবস্থাটা দেখে মজা পাচ্ছিল। ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট গোল টেবিল ক্লথের আবরণে ঢাকা। বস্তুত এই ঘরের মালিক কেমন তার আচার ব্যবহার এই মুহূর্তে সে সম্পর্কে ধারণা করা কঠিন। নীরবে বিস্ময়াবিষ্ট হয়ে তারা এবার টেবিলের ওপর দৃষ্টি ফেলল। একগোছা চিঠি পড়ে রয়েছে সেখানে। সেই চিঠির গোছা হাতে তুলে নিয়ে প্রাপকের নামটা পড়তে গিয়ে এক বুক নিঃশ্বাস ফেলল ডোনোভান। মিসেস আর্নেস্টন গ্র্যান্ট। সর্বনাশ জিমি, তোমার কি মনে হয় ভদ্রমহিলা আমাদের এখানে আগমনের খবর জেনে গেছেন? আরে জানাটাই তো স্বাভাবিক, কিন্তু কিন্তু কি আশ্চর্য, এত সব শব্দ হওয়া সত্ত্বেও যতই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকুন না কেন, তার কোনো কিন্তু সাড়া শব্দ নেই। কেন কেন ডোনাভান? আরে যা চোর ডাকাতের কথা ভেবেও তো তার ছুটে আসা উচিত ছিল নাকি? বুঝতে পারছি না। না 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 না, ব্যাপারটা কিন্তু আমার ঠিক ভালো ঠেকছে না ডোনোভান। ঈশ্বরের দোহাই, চলো চলো চলো, যত তাড়াতাড়ি এখান থেকে সম্ভব কেটে পড়ি। হ্যাঁ চলো চলো, বেরিয়ে এসো। না 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 না, আমার তো এখানে আর এক মুহূর্ত থাকাটাও নিরাপদ মনে হচ্ছে না ডোনাভান। শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় না জড়িয়ে পড়তে হয়। না, বেরিয়ে চলো তাড়াতাড়ি, কুইক কুইক। দ্রুত হাতে ঘরের আলো নেভিয়ে দেয় তারা। তারপর ঘর থেকে বেরিয়ে এসে লিফটে পা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল জিমি। নতুন কোনো ঝামেলায় যে তাদের জড়িয়ে পড়তে হলো না, তার জন্য ধন্যবাদ জানালো সে ঈশ্বরকে। এরকম গাঢ় ঘুমের মহিলাদের আমি পছন্দ করি। হয়তো মিসেস আর্নেস্টাইনের এরকম গাঢ় ঘুমের অভ্যাস থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আবার এই কথা ভাবছি যে এমন মরার মতো ঘুম হলে তো সমূহ বিপদও আছে। কোনো চোর ডাকাত যদি নিঃশব্দে তার ঘরের মধ্যে সবকিছু চুরি করে নিয়ে যায়, তিনি তো জানতেও পারবেন না। সকালে ঘুম ভাঙলে তিনি তখন দেখতে পাবেন তিনি নিঃস্ব, তার সব কিছু হারিয়ে তিনি বসে আছেন। তাই বলছি বন্ধু, না না, এমন কাল ঘুম ভালো নয়, ভালো নয় বন্ধু, ভালো নয়। ডোনোভানের চিন্তা তখন অন্যরকম। সে তখন ভাবছিল এমন একটা মারাত্মক ভুল তাদের হলোই বা কি করে। প্যাটের 4th ফ্লোরে না এসে তারা 3rd ফ্লোরে মিসেস গ্র্যান্টের ফ্ল্যাটে ঢুকে পড়ল কি করে। হঠাৎ একটা সম্ভাবনার কথা মনে পড়ে গেল তার, আর সেই সম্ভাবনার কথাটা মনে হতেই সে বলে উঠল, আমি এখন বুঝতে পারছি কি করে ফ্লোরগুলো গুনতে ভুল করলাম আমরা। ও, সেটা কিরকম? কি করে জানো? তোমার মনে পড়ে জিমি, আমরা লিফট চালু করি কোথা থেকে? কেন, গ্রাউন্ড ফ্লোর থেকে? এখন আমার স্পষ্ট মনে পড়েছে, আমাদের অভিযান শুরু বেসমেন্ট থেকে, আর সেই কারণেই ফ্লোরগুলো গুনতে আমাদের ভুল হয়ে যায়। ও, তাই বুঝি। ডোনোভান সুইচ টিপতেই লিফটটা ওপরে উঠতে শুরু করলো। এবার আমরা সঠিক ফ্ল্যাটেই যাচ্ছি। আমি সেটা আন্তরিকভাবে এবার বিশ্বাস করি। ইতিমধ্যে 4th ফ্লোরে এসে লিফটটা থেমেছিল। ভয়ে ভয়ে জিমি বলল, এরকম বিস্ময়কর ঘটনা আবার ঘটলে আমার দুর্বল নার্ভ সহ্য করতে পারবে না ডোনাভান। কিন্তু এবার জিমির আশঙ্কা মিথ্যে প্রমাণিত হলো। তাকে আর নার্ভাস হতে হলো না। প্রথম সুইচ টিপতেই তাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল ফ্ল্যাটের কিচেন। পর মুহূর্তেই কিচেন পেরিয়ে তারা সামনের ঘরে এগিয়ে গেল পায়ে পায়ে। আর মিনিট খানেক পরেই ফ্ল্যাটের প্রবেশ পথের দরজা খুলতেই তারা দেখল বাইরে দরজার সামনে অপেক্ষা করছে সেই 2 তরুণী। তোমরা অনেক সময় নিয়েছো। মিলরেড আর আমি এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। আমরা দুঃখিত। তোমাদের একটা খুশির খবর শোনাই। আমরা দারুণ একটা মজার অভিযানে গিয়েছিলাম, তবে সেই অভিযানে ভয়ঙ্কর একটা ঝুঁকিও ছিল। অনধিকার প্রবেশের অপরাধী ধরা পড়লে তোমরা হয়তো এতক্ষণে আমাদের পুলিশ স্টেশনে দেখতে পেতে। একটা দুঃসংবাদ পেতে তোমরা পুলিশের কাছ থেকে। আমরা অপরাধী। মজাদার অভিযান? পুলিশ স্টেশন? তোমরা অপরাধী হতে পারতে? এসব কি বলছো ডোনোভান?
বিস্ময়ে আবিষ্ট প্যাট তার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে জিজ্ঞেস করল। বসবার ঘরে প্রবেশ করে আলো জ্বালল প্যাট, তবে তার দৃষ্টি স্থির তখনও ডোনোভানের দিকে। তার ভাবখানা এমনি যে দুটি যুবকের সেই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত বিবরণ না শোনা পর্যন্ত তার প্রতীক্ষা শেষ হবে না। প্যাট তার গায়ের আলোয়ানটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে বসল এবং যুবক দুজনকে বসতে বলল সামনের দুটি কৌচে, আর মিলড্রেড বসল তার পাশে। তারপর থামলে কেন ডোনোভান? তাড়াতাড়ি তোমাদের অভিযানের গল্প বলো, আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তুমি হয়তো মনে মনে খুব মজা পাচ্ছ রোমাঞ্চকর অভিযানের কাহিনী শুনবে বলে। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে রোমাঞ্চ ছিল, তবে ওই যে একটু আগে তোমাদের বললাম, এতক্ষণে তোমরা হয়তো আমাদের পুলিশ স্টেশনে হাজির হওয়ার খবর শুনতে পেতে। এরপর আর কোনো ভূমিকা না করে ডোনোভান তাদের সেই অভিযানের কাহিনীর বর্ণনা করল সবিস্তারে। তাদের সেই অভিযানের কাহিনী শুনতে গিয়ে মাঝে মাঝে শিউরে উঠছিল প্যাট ও মিলড্রেড। তাদের আশঙ্কার ভাব প্রকাশ পাচ্ছিল তাদের টুকরো টুকরো মন্তব্যে। কি ভয়ঙ্কর ভুল! এই ভুলের মাসুল গুনতে হতো তোমাদের ঠিকই। এরকম মারাত্মক ভুল এর আগে আর কখনো হয়নি আমার। বিশ্বাস করো প্যাট, কিভাবে যে এটা ঘটলো প্রথমে বুঝতেই পারিনি। অনেক ভেবেচিন্তে এই ভুলের একটা সূত্র আমি খুঁজে বের করেছি শেষ পর্যন্ত। আসলে আমরা বেসমেন্ট থেকে যাত্রা শুরু করি, তাই উপরে লিফটে ওঠার সময় ফ্লোর গুনতে আমরা ভুল করি। 3rd ফ্লোর আসতেই 4th ফ্লোর ভেবে আমরা লিফট থেকে বেরিয়ে আসি, আর তোমার ফ্ল্যাটের বদলে ঢুকে পড়ি মিসেস গ্র্যান্টের ফ্ল্যাটে। ভদ্রমহিলা যে হাতে নাতে তোমাদের ধরে ফেলেননি, তার জন্য আমি খুবই আনন্দিত। এর থেকে বোঝা যাচ্ছে ঘুমোলে বৃদ্ধ ভদ্রমহিলার জ্ঞান থাকে না। তবে আমি যতদূর জানি, মানে আমার অনুমান, বয়স হলে যা যা হয়ে থাকে পরশ্রীকাতর তিনি। আমার এই উপলব্ধির বড় কারণ, আজ সকালে তার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে চান তিনি। মনে হয় কোনো অভিযোগ তিনি জানাতে চান আমাকে। আমার যতদূর ধারণা, তার অভিযোগ আমার পিয়ানোর বিরুদ্ধে। আমার মতে যেসব লোক পিয়ানো বাদন সহ্য করতে পারে না, এইসব ফ্ল্যাটে তাদের বাস করা উচিত নয়। ডোনোভান, তোমার হাতে কোনো চোট লাগেনি তো? এই প্রথম ডোনোভান নিজের হাতের দিকে তাকাতে গিয়ে বিস্মিত হলো। এ কি, তার হাতে রক্ত এলো কি করে? আশ্চর্য। আজ শুনবেন আগাথা ক্রিস্টির লেখা এরকুল পোয়ারোর গোয়েন্দা কাহিনী একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী। প্রিয় শ্রোতা বন্ধু, বিদেশি গোয়েন্দা গল্প জানি আপনাদের মনের মধ্যে ততখানি উৎসাহ সঞ্চার করে না, কিন্তু আমাদের উপস্থাপনায় এই গল্পটি শুনে দেখুন। আশা করছি গল্পটি আপনাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। তাহলে আর দেরি কেন শ্রোতা বন্ধু, এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে আমাদের গল্পটা শুনুন। গল্প ভালো লাগলে তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভুলে যাবেন না। আর সে সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী। নিজেকে প্রশ্ন করল সে। তার হাতে তো কোনো চোটাঘাত নেই, কোনো ব্যথাও নেই, অথচ হাত ভর্তি রক্ত। এ কি তাহলে ভৌতিক কাণ্ড নাকি মরুভূমির মরীচিকা? এসব প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। বাধ্য ছেলের মতো ঘর থেকে বেরিয়ে এলো সে। হ্যালো, তোমার কি ব্যাপার বলো তো? আরে আরে আরে, তোমার হাতে যে পরিমাণে রক্ত দেখছি, তাতে তো তুমি খুব চোট আঘাত পেয়ে থাকারই কথা। কিন্তু তোমার তো চোট আঘাত পাওয়ার কথা নয়, পেয়েছো নাকি? না, আদৌ আমার আঘাত লাগেনি। ডোনোভানের কথার মধ্যে এমন একটা সন্দেহের অবকাশ ছিল যা শুনে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল সে অনেকক্ষণ। ইতিমধ্যে টয়লেট থেকে হাত ধুয়ে এসে দাঁড়িয়েছিল ডোনোভান। জিমি দেখল তার হাতে কোনো কাটার দাগ কিংবা সেই রকম কিছু ছিল না। তার হাত অক্ষত, অথচ কি আশ্চর্য, তার অক্ষত হাতে রক্তের দাগ এলো কি করে? হে বড় অদ্ভুত, বড় অবিশ্বাস্য, বড় রহস্যের জালে জড়িয়ে পড়া। রক্তের পরিমাণটা যথেষ্ট, কিন্তু এলো কোথা থেকে এই রক্ত? এই প্রথম সে তার অক্ষত হাতটা দেখে ফেলেছে, এবং ব্যাপারটার মধ্যে যে একটা গূঢ় রহস্য আছে এখন সেটা তার কাছে আর অজানা নয়। মিসেস গ্রান্টের ফ্ল্যাটে কি ঘটতে পারে?
আর কেনই বা তিনি নীরব ছিলেন? তাদের দাপাদাপি, তাদের পায়ের শব্দ ও টেবিল চেয়ারে ধাক্কা লাগার শব্দ হতেও কেনই বা তাঁর কোনো সারা শব্দ পাওয়া যায়নি? তাদের প্রাথমিক অনুমান তিনি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেটা এখন আর ঠিক বলে মনে হচ্ছে না জিমির এবং তারও। এতগুলো প্রশ্নের একটাই সম্ভাব্য উত্তরের কথা ভেবে হঠাৎ লাফিয়ে উঠল জিমি। ঈশ্বরের দিব্যি, রক্তটা নিশ্চয়ই সেই ফ্লাড থেকেই এসেছে। এছাড়া তো এর কোনো বিকল্প অন্য কিছু ভাবা যায় না ডোনাভান। রক্তটা যে সেই ভদ্র মহিলার, তুমি কি নিশ্চিত? অন্য কোনো রং নয় তো? ধীর, শান্ত ও অতি নিশ্চয়তার ভাব প্রকাশ করার জন্যে ধীরে ধীরে মাথা নাড়ল ডোনোভান, এবং কথাটা বলতে গিয়ে তার গলাটা একটু বুঝি কেঁপে উঠল। তারপর আর কোনো কথা নয়, নীরবে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইল। তখন তাদের দুজনের মনের মধ্যে কেবল একটাই চিন্তা বারবার ঘুরপাক খেতে থাকে, রক্ত। এই রক্ত কার হতে পারে? মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে লাগা রক্ত তার না হয়ে অন্য কারই বা হতে পারে। অন্য কারোর রক্তের সম্ভাবনার কথা উভয়েই নাকচ করে দেয়। এ নিয়ে ওদের মধ্যে কোনো দ্বন্দ্বই রইল না। একজন ভদ্রমহিলার ফ্ল্যাট এত রাত্রে অন্য কারোর অবস্থানের কথা শুধু চিন্তা করা যায় না, শোভনও নয়। না, তোমার কি মনে হয় এখনই আমাদের আবার নিচে নেমে গিয়ে তার ফ্ল্যাটে যাওয়া উচিত? আর একবার ভালো করে তার ফ্ল্যাটটা পর্যবেক্ষণ করে দেখা দরকার। তার ফ্ল্যাটে সবকিছুই ঠিকঠাক আছে নাকি অন্য কিছু, সেটা তো একবার আমাদের জানা দরকার। মানে একান্তই কর্তব্য, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সহ টেন্যান্ট হিসেবে এর প্রয়োজন অস্বীকার করা যায় না। কিন্তু মেয়ে দুটোর কি হবে? আরে ওদের আমরা কিছুই বলবো না। কিন্তু হঠাৎ আমরা আবার এখান থেকে চলে গেলে ওরা সন্দেহ করবে না? সেটাই তো স্বাভাবিক। আর একটা বিকল্প সমাধানের পথও কিন্তু আমি ভেবে রেখেছি। ওদের আমরা কাজের মধ্যে ব্যস্ত রেখে যাব, আর সেই ফাঁকে আমরা অনায়াসেই আমাদের দ্বিতীয়বারের অভিযানের কাজটা সেরে আসতে পারবো। এটা তো আমার মনে হচ্ছে ডোনাভান। এই সময় প্যাট এসে ঢুকলো বসবার ঘরে। প্যাটকে দেখেই জিমি বলে উঠল, ও প্যাট, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে প্যাট। একটু কিছু খাবার দাবারের ব্যবস্থা করো না প্লিজ। নিশ্চয়ই, তুমি তো অমলেট খেতে খুব ভালোবাসো, চলবে? চমৎকার হয় প্যাট। লাফিয়ে উঠল জিমি। তার এই উচ্ছ্বাস তার প্রিয় অমলেটের নাম শুনে নয়, মেয়ে দুটিকে সেই কাজে ব্যস্ত রেখে তাদের কাজ হাসিল করার একটা সুবর্ণ সুযোগ পাওয়ার জন্যেই লাফিয়ে উঠেছিল জিমি। তাই প্যাটের কথায় সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলে উঠল, আচ্ছা, তাই করো। ডোনোভানও তার কথায় সায় দিয়ে বলল, অমলেট আর পাউরুটি, দারুণ জুটি। জিমির মতো ডোনোভানেরও সেই একই চিন্তা। যেভাবেই হোক মেয়ে দুটিকে মেয়েলি কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। প্যাট আর দাঁড়ালো না, অ্যাপ্রন পরে কিচেনের দিকে পা বাড়ালো। অতঃপর মিলড্রেডও তাকে অনুসরণ করল। অপশ্রিয়মান দুটি যুবতীর দিকে তাকিয়ে জিমি উঠে দাঁড়ালো। ডোনাভান, চলো বন্ধু, তাড়াতাড়ি আমাদের দ্বিতীয় অভিযানে এবার নেমে পড়া যাক। ওরা ওদের কাজ নিয়ে এখন ব্যস্ত থাকবে বেশ কিছুক্ষণ। এই সুযোগ, তারপর তাদের যখন খেয়াল হবে আমরা কোথায়, ততক্ষণ আশা করি আমরা আমাদের কাজ সেরে অনায়াসে এখানে আবার ফিরে আসতে পারবো। কি বলো? ঠিক আছে, এখন আর কোনো কথা নয়, শুধু কাজ। চলো এবার যাওয়া যাক। আমার মনে হয় আগের পথেই আমাদের যাওয়া উচিত। বলতে বাধা নেই, আমাদের আগের বারের যাওয়ার পদ্ধতিগত কোনো ভুল ছিল না। যা ভুল তা ওই ফ্লোর গণনায়। এবার সে ভুলের কোনো সম্ভাবনা আর নেই। কিন্তু তার কণ্ঠস্বরে বড় অভাব ছিল প্রত্যয়ের এবং দৃঢ়তার। অস্থির মন নিয়ে লিফটে উঠে বসল তারা, এবং তারপরেই নিচের দিকে অবতরণ করতে শুরু করলো লিফটটা। একসময় তারা 3rd ফ্লোরে নেমে আসতেই বেরিয়ে এলো লিফট থেকে। এরপর আবার সেই আগের অভিযানের মতো মিসেস গ্রান্টের কিচেনের দিকে এগিয়ে যায় প্রথমে ডোনোভান, তাকে অনুসরণ করতে থাকে জিমি। এবার সেটা খুঁজে বার করতে খুব একটা অসুবিধায় পড়তে হলো না তাকে। কিচেনের মধ্যে দিয়ে তারা বসবার ঘরে গিয়ে প্রবেশ করল। আরেকবার আলোর সুইচটা টিপতেই সারা ঘরে আলোর বন্যা বয়ে গেল যেন। সেই আলোয় দুজোড়া চোখ তখন তীক্ষ্ণ দৃষ্টি রাখছিল ঘরের ভেতরে। জায়গাটা কেমন যেন সব ওলট পালট হয়ে গেছে।
একটা বিশৃঙ্খলার ভাব যেন ছড়িয়ে রয়েছে কিচেনের প্রতিটি সরঞ্জামে এবং চেয়ারের টেবিলে। তবু এরই মধ্যে খেয়াল করতে শুরু করলো ডোনোভান, সম্ভাব্য রক্তের উৎস কোথা থেকে আসতে পারে। হ্যাঁ, পেরেছি। জায়গাটা আমি চিনতে পেরেছি। এখানেই রক্ত জমাট বেঁধে থাকবে। হ্যাঁ, এখান থেকেই রক্তের দাগ লেগে থাকবে আমার হাতে। কিন্তু আমার যতদূর মনে পড়ে কিচেনের কোনো কিছুই আমি স্পর্শ করিনি। তবু তোমার হাতে রক্তের দাগ। আচ্ছা, অথচ তোমার হাত কাটেনি কিংবা চোট আঘাত কিছুই তো লাগেনি। জিমিকে দেখতে থাকে সে, এবং জিমিও তাই করে। তাদের দুজনের চোখেই ভ্রুকুটি, দুজনের চোখেই একই সন্দেহ। কিন্তু সবকিছুই আপাত দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্ন, অস্বাভাবিকতার অবকাশ নেই একটুও। এবং কোনো সংঘর্ষের কিংবা কিচেনের কোথাও রক্তের ধারা বা দাগের চিহ্নও দেখা গেল না। এমনটি তো হওয়ার কথা নয়। হঠাৎই ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠতে দেখা গেল জিমিকে। সে তখন কাঁপছিল থরথর করে, তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না, কেবল তাকিয়েছিল সামনের ঘরের দিকে ফ্যালফ্যাল করে, ভয়ার্ত চোখ। এরকম ভয় পেতে এর আগে তাকে কখনো দেখেনি ডোনোভান। তার সেই ভয়ের উৎস সন্ধানে ব্রতী হলো ডোনোভান। অবশ্য বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হলো না। জিমি তার সঙ্গীর একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে তার দৃষ্টি আকর্ষণ করলো সামনের দিকে। দেখো দেখো, সামনের দিকে তাকিয়ে দেখো বন্ধু। চকিতে তার নির্দেশে তার আঙুল বরাবর তাকালো ডোনোভান, এবং এবার তার প্রতিক্রিয়া জিমির থেকেও আরো বেশি ভয়ঙ্কর হলো, আরো বেশি বিস্মিত হওয়ার উপক্রম হলো তার। কিচেন সংলগ্ন ঘরের দরজায় টাঙানো ভারী পর্দার নিচ থেকে স্পষ্ট দেখতে পেল সে একটি পা। একটি মহিলার পা, পায়ে এক বিশেষ ধরনের চামড়ার জুতো। সেই দৃশ্যটা অনুসরণ করে পর্দার দিকে ছুটে গেল জিমি, এবং তেমনি দ্রুত হাতে পর্দাটা সরিয়ে দিল সে। জানালার নিচে এক নির্জন জায়গায় মেঝের ওপর একজন মহিলার দেহ বিশৃঙ্খল অবস্থায় পড়ে থাকতে দেখল। জায়গাটার চারপাশে গাঢ় অন্ধকার, তবু সেই অন্ধকারের মধ্যেও বুঝতে অসুবিধে হলো না তার, ভদ্রমহিলার দেহে প্রাণ নেই। তিনি যে মৃত তাতে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। তা সত্ত্বেও হাত বাড়িয়ে তাকে সে তুলতে যেতেই ডোনোভান হই হই করে চিৎকার করে উঠে বাধা দিল তাকে। ও কাজটি তোমার না করতে যাওয়াই ভালো। পুলিশ না আসা পর্যন্ত ওকে স্পর্শ না করাই উচিত। পুলিশ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমার তো কথাটা একবারে মনেই ছিল না। ডোনোভান, আমাকে বলতেই হচ্ছে, এটা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার। মৃত্যু যে এত ভয়ঙ্কর হতে পারে না, আগে কিন্তু জানতাম না ডোনোভান। সব যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে, আমার বোধ শক্তি যেন হারিয়ে ফেলছি। যাই হোক, উনি কে বলে তোমার মনে হয় ডোনোভান? মিসেস আর্নেস্টাইন গ্রান্ট কি? ভদ্রমহিলার মুখের দিকে ভালো করে তাকালো ডোনোভান। এই প্রথম, তাদের কেউই এর আগে তাকে কখনো দেখেনি। তবু আন্দাজে ঢিল ফেলার মতো বলল সে, হ্যাঁ, সেরকমই দেখতে মনে হচ্ছে। ফ্ল্যাটে কারোর সারা শব্দ নেই। যাই হোক, যদি বা অন্য কেউ থাকে, তারা নিশ্চয়ই বেশ হাসি খুশিতেই মৌজ করছে। মাথা নেড়ে সায় দেয় জিমি। তার চঞ্চল দৃষ্টি ফ্ল্যাটের চারপাশে ঘোরাফেরা করে কিছু সময়, কিন্তু তাদের একটু আগের আলোচনার উত্তর পায় না সে। একটা নিশ্চিম নীরবতার চাদরে ঢাকা ছিল সারা ফ্ল্যাটটা। এই যে তারা এই ফ্ল্যাটে অনধিকার প্রবেশ করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ নেই যেন। ব্যাপারটা তার কাছে খুবই আশ্চর্য লাগলো। এরপর আমরা কি করব? আমাদের করণীয় কি কাজ হতে পারে বলো তো? এখান থেকে ছুটে পালাবো, তারপর না হয় প্যাটের ফ্ল্যাটে গিয়ে সেখান থেকে পুলিশ স্টেশনে ফোন করব, নাকি রাস্তায় গিয়ে পুলিশকে ডেকে আনবো? কি যে করব? না, পেট্রোল মানের পেছনে ছোটাছুটি না করে আমার মনে হয় প্যাটের ফ্ল্যাটে থেকেই ফোন করা ভালো। তাতে অনেক সুবিধা আছে। সংবাদদাতার নামধাম গোপন করা যেতে পারে, সেই সঙ্গে দ্রুত পুলিশি ব্যবস্থাও করা যেতে পারে, যাতে করে ওই আততায়ী ওর মৃতদেহ সরিয়ে ফেলতে না পারে। এসো, এখান থেকে ফিরে যাওয়া যাক এবার। ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই ছিল জিমি। কিচেনের পথে পা বাড়াতে যেতেই বাধা পেল সে ডোনোভানের কাছ থেকে। ও পথে আর নয় বন্ধু, আমরা এখন মিসেস গ্র্যান্টের ফ্ল্যাটের সামনের দরজা দিয়ে বেরিয়ে যেতে চাই।
চোরের মতন পিছনের দরজা দিয়ে নয়, বরং বুক ফুলিয়ে সামনের দরজা দিয়েই আমরা যাব। তাছাড়া সারা রাত ধরে এই নোংরা লিফট আমরা ব্যবহার করতেও চাই না। তার কথায় সায় দিল জিমি। তারপর তারা সামনের ঘরের ভেতর দিয়ে মিসেস গ্রান্টের ফ্ল্যাটের বাইরে বেরোতে যাবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়ে একটু ইতস্তত করল সে। কি হলো জিমি, আবার থামলে কেন? দেখো ডোনাভান, আমাদের দুজনেরই এখান থেকে চলে যাওয়াটা কি ঠিক হবে? তোমার কি মনে হয় না যে আমাদের মধ্যে কেউ একজনের এখানে থাকা উচিত? মানে ওই পুলিশ না আসা পর্যন্ত এখানকার সব কিছুর উপর নজর রাখা, এই আর কি। কথাটা মন্দ বলেনি জিমি, ভাবল ডোনোভান। বুদ্ধিমানের মতোই কথাটা বলেছে সে। মনে মনে তার বুদ্ধির তারিফ করল ডোনোভান। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ বন্ধু। এক কাজ করা যাক, তুমি এখানে থাকো, আমি ততক্ষণে প্যাটের ফ্ল্যাটে ছুটে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করে আসি। যাবো আর আসবো। ফ্ল্যাটে একজন মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সেই মৃতদেহ আগলে বসে থাকতে তোমার হয়তো ভয় করতে পারে না? আরে না না, মরা মানুষকে আমার ভয় হয় না ডোনাভান। যত ভয় তো ওই জীবন্ত মানুষকে নিয়েই। যে কোনো জীবন্ত মানুষ যে কোনো মুহূর্তে হিংস্র হয়ে উঠতে পারে, মানুষ খুন করতে পারে। ঘাতক কখনোই তার শিকারের বাজ বিচার করে না, কখনোই চিন্তা করে না তার শিকারের সঙ্গে তাদের কি সম্পর্ক। যেমন আমি শুনেছি, অতি প্রিয় বন্ধুকেও সময় সময় কেউ হত্যা করে থাকে। সব মানুষের মধ্যেই একটা পশু লুকিয়ে থাকে। যে সেই পশুটাকে দমন করতে পারে সেই শুধু প্রকৃত মানুষ। যারা পারে না তারাই হয়ে ওঠে মানুষ নামে এক পশু, দানব, নিষ্ঠুর ঘাতক। অতএব বন্ধু, তুমি নিশ্চিন্তে আমাকে এখানে একা রেখে যেতে পারো। ওই মৃতদেহ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার মনের ভয়ের উদ্রেক করতে পারবে না ডোনাভান। যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি কাজ সেরে এসো, যাও। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না ডোনোভান। একরকম দুটো সিঁড়ির ধাপ একসঙ্গে লাফিয়ে লাফিয়ে উঠে এলো সে 4th ফ্লোরে, প্যাটের ফ্ল্যাটের সামনে। এবং তেমনি দ্রুত হাতে বেল টিপল সে জোরে জোরে। এরকম ঘন ঘন বেল সে এর আগে কখনো টেপেনি। প্যাট বিস্মিত, তাড়াতাড়ি কিচেন থেকে ছুটে আসে সে দরজা খোলার জন্যে। দরজা খুলতেই ডোনোভানকে এত উত্তেজিত অবস্থায় দেখে প্যাটের সুন্দর মুখে একটা কালো ছায়া নেমে আসতে দেখা যায়। তুমি তুমি একা ফিরে এলে ডোনোভান? জিমি কোথায়? ডোনোভান নীরবে তার ফ্ল্যাটে প্রবেশ করে মাথা নিচু করে। ঠিক এই মুহূর্তে তাকে যেন এক রহস্যময় পুরুষ বলে মনে হলো প্যাটের। এর আগে তাকে এমন সিরিয়াস হতে কখনো দেখেনি সে। তুমি চুপ করে আছো কেন ডোনোভান? কি ব্যাপার ডোনোভান? কোনো গন্ডগোল? প্যাটের দুটি হাত নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে ডোনোভান বলল, না না, জিমির কিছুই হয়নি প্যাট। কেবল নিচের ফ্ল্যাটে নেহাতি একটা ভয়ঙ্কর দৃশ্য আবিষ্কার করেছি আমরা। আমরা মানে? জিমিও তাহলে তোমার সঙ্গেই ছিল? হ্যাঁ ছিল বই কি। তা তোমাদের আবিষ্কারটা কি জানতে পারি? এক মৃত মহিলা। মৃত মহিলা আমার নিচের ফ্ল্যাটে? ওহ, কি ভয়ঙ্কর! ফিট বা অজ্ঞান হয়ে যাননি তো? না, তার সেই প্রাণহীন দেহটা দেখে আমার কেন জানি না সন্দেহ হলো তার মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়? তবে কি উনি আত্মহত্যা করেছেন? আ কেস অফ সুইসাইড? না, তাও নয়। তাহলে? ওকে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে। ও ডোনোভান, হে তুমি কি বলছো? ভয়ে আমার হাত পা যে অবশ হয়ে আসছে। আমরা জানি এমন একটা ভয়ঙ্কর ঘটনার খবর তুমি সহ্য করতে পারবে না। কোনো মেয়েই তা পারে না। এটা একটা জঘন্য নৃশংস ব্যাপার। প্যাটের হাত তখনও তার হাতের মুঠোয় ধরা। স্বেচ্ছায় প্যাট তার হাত দুটো তার হাতের মুঠোয় ছেড়ে রেখেছিল। এমনকি সে তার হাত দুটি শক্ত করে জড়িয়েও ধরেছিল তখনও। জিমির কথা তার মনে পড়ে যায়। সে এখন নিচের ফ্ল্যাটে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে। এই বোধটা তাকে অপরাধী করে তুলল। চিচি, একজন মৃতদেহ আগলাচ্ছে আর সে কিনা এখানে তাদেরই এক বান্ধবীর সঙ্গে রোমান্স করছে। বাস্তবে ফিরে এলো ডোনোভান। প্যাটের আবদ্ধ হাত থেকে সে তার হাতটা শিথিল করে ব্যস্ত হয়ে বলে উঠল, প্যাট, আমাদের এখনই পুলিশে একবার ফোন করা একান্ত দরকার। মশিয়া ঠিকই বলেছেন মাদমোয়াজেল, ওকে পুলিশে খবর দিতে দিন। আপনারা যখন পুলিশের এখানে আগমনের জন্য অপেক্ষা করতে থাকবেন, সেই ফাঁকে
সম্ভবত সামান্য একটু সহযোগিতা আমিও করতে পারবো। ফ্ল্যাটে প্রবেশ করার দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়ে তারা। তারপর তারা দুজনেই পিটপিট করে পেছন দিকে তাকালো, অজানা কণ্ঠস্বর কোথা থেকে আসছে সেটা ঠাউর করার জন্য। আর তখনই তাদের নজর পড়ল উপরে ওঠার সিঁড়ির দিকে। 5th ফ্লোরে ওঠার প্রথম ধাপে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল তারা। তাদের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সে এবার নিচে নেমে এলো তাদের দৃষ্টির আওতায় আসার জন্য। ডিম্বাকৃতি মুখ, ছোটখাটো মাপের লোকটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তারা। তার পরনে উজ্জ্বল ড্রেসিং গাউন, পায়ে এমব্রয়ডারি করা স্লিপার। অতি বিনীতভাবে প্যাট্রিসিয়ার দিকে মাথা নত করে সে বলল, মাদমোয়াজেল, সম্ভবত আপনি জানেন এর ওপরের ফ্ল্যাটে আমি একজন ভাড়াটিয়া। সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে দিনান্তে একবার না একবার আমাদের দেখা হয়েছে, তবে এর আগে আমাদের মধ্যে কোনো রকম আলাপচারিতা হয়নি। হয়তো সেটা আমাদের দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য হতে পারে। আলাপ না হওয়াটা দুর্ভাগ্য হতে পারে, কিন্তু সৌভাগ্য কেন হতে যাবে তা তো বুঝলাম না মসিয়ে। পরে আমার পরিচয় পেলেই বুঝতে পারবেন আমার সঙ্গে আলাপ না হওয়াটা কেন আপনাদের সৌভাগ্যের কারণ। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি উঁচুতে উঠতে চাই, অনেক অনেক উঁচুতে, একেবারে শূন্যে, যেখান থেকে লন্ডনের যে কোনো বড় রাস্তা, অলি গলি, বিরাট বিরাট অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্ল্যাটের মানুষের গতিবিধি লক্ষ্য করা যায়। তিনি তাঁর কথাটা অসমাপ্ত রেখে এবার নিজের থেকে নীরব হয়ে তাকালেন ডোনোভানের দিকে। সে কি অন্তর্ভেদী দৃষ্টি! তিনি যেন তার সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার মনের হাড়ির খবর টেনে বার করতে চান। কে কে এই ভদ্রলোক? ডোনোভান নিজেকে প্রশ্ন করতে গিয়ে অজান্তে কখন যে নিজেকে গুটিয়ে ফেলেছিল খেয়াল নেই তার। খেয়াল নেই পুলিশকে ফোন করারও। ভদ্রলোক তার পরিচয় এখনো পর্যন্ত না দিলেও তার কথাবার্তা, তার চেহারা, তার ব্যক্তিত্ব যে তাকে ভাবিয়ে তুলেছিল তাতে কিছু মাত্র সন্দেহ নেই। ভদ্রলোক কি তাহলে পুলিশের লোক? ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট, সেরকম কিছু? তার চিন্তায় বাধা পড়ল আগন্তুক নতুন করে আবার তার কথা শুরু করতে। জানেন মাদমোয়াজেল, এই অ্যাপার্টমেন্টে আমি একটা ফ্ল্যাট নিয়েছি মিস্টার ওকোনার এই নামে, কিন্তু আমি আইরিশম্যান নই। আমার একটা অন্য নাম আছে আর আমার পেশাটাও প্রাসঙ্গিকই বটে, আর সেই জন্যেই নিজেকে আমি আপনাদের কাজে নিয়োজিত করতে চাই, অবশ্য আপনারা যদি আমাকে অনুমতি দেন। বেশ দম্ভের সঙ্গে তিনি তার ড্রেসিং গাউনের পকেট থেকে একটা কার্ড বের করে প্যাটের হাতে তুলে দিলেন। সেটা পড়ল প্যাট। এরকুল পোয়ারো? ও, আপনি মসিয়ে পোয়ারো? তার মানে সেই বিখ্যাত গোয়েন্দা, আর আপনি আমাদের সাহায্য করতে চান? এ আমাদের কি সৌভাগ্য মসিয়ে পোয়ারো। হ্যাঁ, সেটাই আমার একান্ত ইচ্ছে মাদমোয়াজেল। শুনলে আশ্চর্য হবেন, আজ সন্ধ্যায় আমি তো প্রায় যেচেই আপনাদের সাহায্য করতে যাচ্ছিলাম। আজ সন্ধ্যায় আপনি আমাদের সাহায্য করার কথা ভেবেছিলেন? সে কিরকম? আপনার ফ্ল্যাটে আপনারা কি করে প্রবেশ করবেন এই নিয়ে আপনাদের আলোচনা করতে শুনি। যে কোনো তালা, হ্যাঁ যে কোনো তালা, আর সেটা যতই শক্তিশালী হোক না কেন, খুলতে কিন্তু আমি ওস্তাদ। নিঃসন্দেহে আপনার জন্যে আমি আপনার ফ্ল্যাটের দরজা ঠিকই খুলে দিতে পারতাম, কিন্তু একটা কথা ভেবে আমি একটু ইতস্তত করি, পিছিয়েও আসি। তা আপনার এই পরিবর্তনের হেতু? আমি যদি তা করতাম আমার ওপর আপনাদের ভয়ঙ্কর সন্দেহ হতো। ও, এই কথা। একেবারে বিখ্যাত গোয়েন্দা থেকে কুখ্যাত চোর। হ্যাঁ, ঠিক সেই ভয়েই তো আমি আমার ইচ্ছের হাতটা গুটিয়ে ফেলেছিলাম। আপনার আশঙ্কা অমূলক মসিয়ে পোয়ারো। কয়লার রং যেমন ধুলেও যায় না, ঠিক তেমনি আবার প্রয়োজনে চোরের কাজ করলেও গোয়েন্দাকে চিনতে ভুল হয় না। আপনার এই সুন্দর কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ মাদমোয়াজেল। এরপর ডোনোভানের দিকে ফিরে বললেন পোয়ারো, মশিয়ে আপনি এখন ভেতরে যেতে পারেন, এ আমার একান্ত অনুরোধও বটে। যান, ভেতরে গিয়ে পুলিশকে ফোন করুন। আমি এখন নিচের ফ্ল্যাটে চললাম। চলে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন এরকুল পোয়ারো। ডোনোভানের গমনপথের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তিনি। বেচারা, নিজের মনে বিড়বিড় করে বললেন তিনি। নিচু গলায় বললেও প্যাট কিন্তু ঠিক তার কথা শুনতে পেয়েছিল। সঙ্গে সঙ্গে বলে উঠল সে, ওকে আপনি বেচারা বললেন কেন?
এখন ওর উপর দিয়ে কত ঝড়ই না বয়ে যাবে দেখবেন। এই রকম লোককে বেচারা বলবো না? হ্যাঁ, তা না হয় মানলাম। আর শুরুতে আপনি বলেছিলেন আগে আমাদের সঙ্গে আপনার আলাপ না হওয়ার জন্য দুর্ভাগ্য বটে, আবার সৌভাগ্যও হতে পারে। হ্যাঁ, দুর্ভাগ্য অবশ্যই, আর সেটা আমারই। কিন্তু সৌভাগ্য কেন হতে যাবে? আর সেই সৌভাগ্য কার, আপনার না আমাদের? আপনাদের মাদমোয়াজেল। আমাদের? বাহ, সৌভাগ্য নয়। কথায় আছে কুকুরের ছুলে 18 ঘা, পুলিশের ছুলে 100 ঘা, আর আমার মতো গোয়েন্দারা ছুলে 1000 রকমের ঝামেলা। আর আমার মতো গোয়েন্দারা ছুলে 1000 রকমের ঝামেলা। এই কথা কেনই বা তিনি বললেন? তবে কি মসিয়ে পোয়ারো আমাদের সন্দেহ করছেন? মিসেস গ্র্যান্টের খুন হওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কাউকে একজন সম্ভাব্য খুনি হিসেবে তিনি চিহ্নিত করে ফেলেছেন? না না, এ সবই আমার বোঝার ভুল। আর কেনই বা তিনি আমাদের সন্দেহ করতে যাবেন? নিচের ফ্ল্যাটের বাসিন্দা মিসেস আর্নেস্টাইন গ্র্যান্ট কিংবা যেই হন না কেন, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা কেউই তাকে চিনি না। আর তার মৃতদেহ আবিষ্কার সে তো একটা দুর্ঘটনা মাত্র। তার জন্য জিমি কিংবা ডোনোভানকে খুনি সাব্যস্ত করা অন্যায়, আর আইনের দিক থেকেও সেটা ঘোরতর অপরাধ বই কিছু নয়। সিঁড়ি বেয়ে পোয়ারোর সঙ্গে নিচে 3rd ফ্লোরে নেমে এলো ফ্যাট। জিমিকে মিসেস আর্নেস্টাইন গ্র্যান্টের ফ্ল্যাটের প্রহাররত অবস্থায় দেখতে পেল তারা। ধন্যবাদ মসিয়ে পোয়ারো, আমি আপনার অনেক খ্যাতির কথা শুনেছি। আমার মনে হয় আপনার সাহায্য এ ব্যাপারে প্রভূত সাহায্য করবে পুলিশকে। আর আপনাদের নয়? জিমির চোখে সরাসরি দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলেন পোয়ারো। তার সেই অন্তর্বেদী দৃষ্টি দেখে ঘাবড়ে গেল জিমি। ও, বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো, তিনি কি ধরেই নিয়েছেন নাকি যে আমরা মিসেস গ্রান্টের খুনের ব্যাপারে কোনো না কোনো ভাবে জড়িত? আর সেই কারণে আমরা তার মতো একজন বিশ্ববিখ্যাত প্রাইভেট গোয়েন্দা শরণাপন্ন। তিনি যদি এ কথা ধরে নিয়ে থাকেন, তাহলে তো স্পষ্টতই তাকে জানিয়ে দিতে হয় যে তিনি একটা মস্ত বড় ভুল করেছেন। আমরা তো কেউ তার সাহায্য প্রার্থী নই, বরং প্যাট তার সম্পর্কে যা বলল তাতে তো মনে হলো তিনি নিজেই উপযাচক হয়ে তাদের সাথে আলাপ করতে এসছেন। না না না, আমি তো শুনেছি যে প্রাইভেট গোয়েন্দারা যে কখনো কারোর সঙ্গে আলাপ করতে আসে না, আর তাদের সময় বা কোথায়। তাই কারোর সঙ্গে যে আলাপ বা কথা বললে তো ধরে নিতেই হয় যে তিনি নিশ্চয়ই না 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 নিশ্চয়ই কোথাও গোলমাল আছে। কিন্তু সে কি ভয়ঙ্কর কথা! কথাটা যদি সত্যি হয় তাহলে তো সত্যি ভাববার কথা। মসিয়ে পোয়ারোর মনে কি আছে কে জানে? হয়তো এরকমও তো হতে পারে যে আদৌ তিনি আমাদের কাউকেই সন্দেহ করছেন না, কিংবা পুলিশি রীতি অনুযায়ী এই কেসে হয়তো সবাইকেই তিনি সন্দেহ করাটা তাদের ওই রুটিন মাফিক বলে একটা কাজ মনে করছেন। তাই যদি হয় তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। দেখা যাক। আমাদের সাহায্য করতে হবে কেন আপনাকে? না না না, আপাতত আপনার সাহায্যে কোনো প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। পরেও তো প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তখনই না হয় ডাকবেন আমাকে। মাদমোয়াজেল আমাকে আপনাদের দুজনের অভিযানের কথা বলেছেন। মনে হয় আপনার নিজের মুখ থেকে শুনলে আরো ভালো হতো। সংক্ষেপে বলুন না হয়। উত্তরে জিমি তার ও ডোনোভানের অভিযানের বর্ণনা দিল সংক্ষেপে পোয়ারোকে। মনোযোগ সহকারে শুনলেন এরকুল পোয়ারো। জিমির বর্ণনা দেওয়ার সময় একটা কথাও তিনি বলেননি। তার মনোসংযোগ এতই গভীর ছিল যে নিঃশ্বাস ফেলতেও ভুলে গিয়েছিলেন বুঝিবা তিনি তার মনের প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য দীর্ঘশ্বাস ফেলে বোঝাতে চাইলেন তিনি খুনের কারণ বুঝে গেছেন এবং চিনেও গেছেন
সম্ভাব্য খুনি কে। জিমি ভয় পেল। মসে পোয়ারোকে নিয়ে তো ভাবতে হচ্ছে। এই লোকটার খ্যাতি তর্কাতি তো, যাকে তিনি সন্দেহ করবেন তার কোনো নিস্তার নেই। আমি জানি প্রশ্নবাণে তাকে জর্জরিত করে শেষ পর্যন্ত তার মুখ দিয়েই তাকে তার অপরাধ কবুল করিয়ে ছাড়বেন। অবশ্য তিনি যাই করুন না কেন, তার প্রবর্তিত অপরাধী ধরার পন্থা যতই কঠোরই হোক না কেন, তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা আশঙ্কা থাকার কথা নয়। কেননা আমি আমার জন্য কিছু ভাবি না, আর ভাবনা তার অন্য পরিচিত মানুষজনকে নিয়ে। তা আমার যে বন্ধু বান্ধব একটা অগাধ বিশ্বাস আছে এখনো পর্যন্ত, তারা আর যাই করুক না কেন মিসেস আর্নেস্টাইন গ্র্যান্টকে না 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 কেউ কখনো খুন করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাস আছে। এবং সেই মতো তো পোয়ারোকে বোঝাবার চেষ্টা করতেই হবে। আমার সেই বোঝাবার চেষ্টার মধ্যেও তো কোনো ত্রুটি নেই। এখন সবকিছু নির্ভর করছে পরবর্তী কিছু সময়ের ওপর, আর সেই মতো নিজেকে এবার প্রস্তুত করতেই হবে। এরকম পোয়ারোর মুখোমুখি হওয়া বড় বড় ভীষণ কাজ। মিস্টার জিমি। বলুন স্যার। লিফটের দরজা খোলা ছিল আপনি বলেছেন না? আর আপনি এও বলেছেন যে আপনারা দুজনে মিসেস গ্রান্টের কিচেনে ভুল করে ঢুকে পড়েন, কিন্তু সেখানকার সুইচগুলো কাজ করেনি। তাই স্বভাবতই ভদ্রমহিলার সারা ফ্ল্যাটে প্রায় অন্ধকার হয়েছিল। এই কথাটাও কি ঠিক? হ্যাঁ, তাই তো দেখেছিলাম স্যার। দেখেছিলেন নাকি অন্য কেউ আপনাকে দেখিয়েছিল? এর মানে কি দাঁড়াতে পারে? এর অর্থ হলো অন্যের মুখে ঝাল খাওয়া, অর্থাৎ অপরের চোখ দিয়ে নিজের চোখকে দেখানো। নিজের চোখ দিয়ে প্রত্যক্ষ করা আর অপরের চোখে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকে যায়, একথা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। তার কথায় মাথা নেড়ে সায় দেয় জিমি আর ভাবে, আমি তো ঘটনাস্থলে হাজির হয়ে নিজে মিসেস আর্নেস্টাইনের কিচেনের সুইচ না টিপে ডোনোভানের কথাটাই শিরোধার্য করে নিয়েছিলাম। সেটাই কি মস্ত ভুল হয়ে গেছে? এটাই কি তাহলে ওই কেসের টার্নিং পয়েন্ট? ডোনোভান তো বলেছিল মিসেস আর্নেস্টাইন গ্র্যান্টের ফ্ল্যাটের বাল্বগুলো কাজ করছিল না, অর্থাৎ জ্বলছিল না। নিজের চোখে তো আমি দেখিনি। না 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 না, এই হলো তো ঘটনার পরিবেশ, এটাই তো হলো ঘটনার বিশ্লেষণ। না জানি এই ভুলের মাসুল কি আমাকে আবার গুনতে হবে, জানি না। জিমি যখন আত্মবিশ্লেষণে ব্যস্ত, ওদিকে পোয়ারোকে এই কেসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করার পরেই মিসেস গ্রান্টের ফ্ল্যাটে পদক্ষেপ করতে দেখা গেল। কিচেনে ঢুকেই তার প্রথম কাজ হলো একটু আগে তার বাস্তবোচিত মন্তব্যের যথার্থতা নির্ণয় করা। প্রথমেই তিনি কিচেনের আলোর সুইচ বোর্ডে আঙুল রেখে টিপলেন, আর সঙ্গে সঙ্গে কিচেন আলোয় আলোকিত হয়ে গেল। আমি আপনাকে বলেছিলাম না মিস্টার জিমি, আপনি অন্যের চোখ দিয়ে দেখেছিলেন কিচেনের আলো জ্বলছে না। এখন আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো সুইচ আর বাল্ব দুটোই কেমন বেশ কার্যকর রয়েছে। কিন্তু আমার আশঙ্কা। কি আপনার আশঙ্কা মিস্টার পোয়ারো? আপনি সত্যি কথা বলেননি। আপনার বন্ধু ডোনোভানের সঙ্গে দুবার এখানে এসে এখনকার মতোই আপনি নিজের হাতেই সুইচ টিপেছিলেন আর নিজের চোখেই ঘরটা আলোয় ভরে যেতে দেখেছিলেন। তার মানে আপনি আমাকে এখন আর এক অন্ধকারের জগতে ঠেলে দিতে চাইছেন? না না, তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন? প্রত্যেককে সন্দেহ করাটাই আমাদের রীতি। আমাদের যা পেশা তাতে কাউকেই রেহাই দিই না। এমনকি মিস প্যাট্রিসিয়া গার্নেট আমার সহভাড়াটিয়া হলেও ওর গতিবিধি আমার ভালোভাবে জানা থাকলেও ওকেও যদি সন্দেহের চোখে দেখতে হয় আমাকে, তাতেও ওর আশ্চর্য হওয়ার কিছুই নেই। মিস গার্নেট, আমি ঠিক বলিনি? আমাকেও আপনি? না না, এখনো পর্যন্ত সেরকম কোনো কারণ হয়নি। এখনই আপনার বিচলিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবে প্রসঙ্গ উঠল বলেই আগেভাগে আপনাকেও জানিয়ে রাখলাম, গোয়েন্দা পুলিশের চোখে সবাই অপরাধী, আবার সবাই নির্দোষও হতে পারে। এখন থেকে আমরা সবাই আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারি।
মানমোয়াজেল আপনার, মিস্টার জিমি আপনার, আপনাদের বন্ধু মিস্টার ডোনোভান বেইলি, এমনকি মাদমোয়াজেল মিলড্রেডেরও। আমি অবাক হচ্ছি। হঠাৎ পোয়ারো তার বক্তব্যে ইতি টেনে মুখে আঙুল দিয়ে উপস্থিত সবাইকে বোঝাতে চাইলেন কথা না বলে কান পেতে শোনার জন্যে। ঘরের মধ্যে একটা জমাট নীরবতা নেমে এলো, আর সেই জমাট নীরবতা ভঙ্গ করে একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো বাতাসে। সেটা যে ঘুমন্ত মানুষের নাক ডাকার আওয়াজ, তাতে কোনো ভুলচুক নেই। এতক্ষণে একটা ঘরোয়া পরিবেশের আমেজ দেখতে পাওয়া গেল। কিচেন পেরিয়ে তিনি এবার একটা ছোট্ট প্যান্ট্রির সামনে গিয়ে হাজির হলেন। ততোধিক ছোট্ট একটা দরজা খুলে প্রথমেই তিনি সুইচ টিপলেন। আলো জ্বলে উঠতেই সবাই দেখল এরকম ঘর মাত্র একজন মানুষেরই থাকার উপযুক্ত। ঘরের মেঝের প্রায় সমস্ত জায়গাটা জুড়ে রয়েছে একটি খাট। বিছানায় শুয়ে রয়েছে সুন্দর চিবুকের একটি মেয়ে, পেছন ফিরে, তার মুখটা খোলা। শান্তভাবে নাক ডেকে যাচ্ছে সে। ঘরের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে এলেন পোয়ারো। তাকে অনুসরণ করলো অন্যেরা। ও এখন জাগবে না, পুলিশ এখানে না আসা পর্যন্ত ওকে আমরা ঘুমোতে দিতে চাই। এরপর তিনি বসবার ঘরে ফিরে এলেন। তাদের সঙ্গে মিলিত হলো ডোনোভান। পুলিশ এখনই আসছে এখানে, আমরা যেন কোনো কিছু স্পর্শ না করি। না, আমরা কিছুই স্পর্শ করব না, আমরা কেবল পর্যবেক্ষণ করব, ব্যাস এই পর্যন্ত। ঘরের চারপাশটা ঘুরে ফিরে দেখতে থাকেন তিনি। মিলড্রেডও এসে হাজির হয়েছিল ডোনোভানের সঙ্গে। চারজন যুবক যুবতী দরজাপথে দাঁড়িয়ে থেকে গভীর আগ্রহ নিয়ে তার গতিবিধি লক্ষ্য করতে থাকে। তাদের আগ্রহ এতই গভীর যে নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল তারা। প্রত্যেকেরই সেই একটাই চিন্তা, প্রত্যেককে সন্দেহ করাটাই আমাদের রীতি। আমাদের যা পেশা তাতে কাউকেই রেহাই দিই না। পোয়ারোর এই মন্তব্যটা সত্যি সত্যি তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়ে উঠতে পারে। সবাই যেন সেই দুশ্চিন্তায় বিভোর, তার হাত থেকে রেহাই পাওয়ার পথ খুঁজতে ব্যস্ত। ঠিক তখনই ডোনোভানকে মুখ খুলতে দেখা গেল। স্যার, আমার একটা ব্যাপার কিছুতেই বোধগম্য হচ্ছে না। ওই যে জানলাটা দেখছেন, ওই যেখানে মৃতদেহটা পড়ে রয়েছে, আমি সেটার ধারে কখনো যাইনি। ভাবতে আশ্চর্য লাগছে, তবুও কেন আমার হাতে রক্তের দাগ লাগলো? প্রিয় তরুণ বন্ধু আমার, আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন এর উত্তরটা রয়েছে আপনার মুখে। আপনি যে ওই বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছেন, ওটার কি রং বলুন তো? আর উনি খুন হওয়ার আগে ওই টেবিল ক্লথটার রং আর যাই থাকুক না কেন, লাল যে অন্তত ছিল না, এ আমি জোর গলায় বলতে পারি। এবং নিঃসন্দেহে এ কথাও বলতে পারি যে ওই টেবিলটার উপর আপনি হাত রেখেছিলেন। ভালো করে খেয়াল করে দেখুন তো। হ্যাঁ, আমি ঠিক তাই করেছিলাম। মাথা নাড়লেন পোয়ারো। তিনি তখন টেবিলের ওপর ঝুঁকে পড়েছিলেন। হাত দিয়ে টেবিল ক্লথের ওপর একটা গভীর লাল দাগ চিহ্নিত করলেন তিনি। এইখানে, হ্যাঁ, এখানেই অপরাধটি অনুষ্ঠিত হয়, পরে মৃতদেহটা সরিয়ে ফেলা হয়। তারপর উঠে দাঁড়ালেন তিনি এবং ধীরে ধীরে ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিয়ে দেখতে থাকলেন। চলাফেরা করলেন না তিনি, এমনকি এক পাও নড়লেনও না। কিন্তু তা সত্ত্বেও চারজন যুবক যুবতীর ধারণা, তার তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টির সামনে ঘরের অদেখা কোনো কিছুই আর অবশিষ্ট রইল না। তাদের সেই অনুমান প্রকাশ পেল এরকোল পোয়ারোর হাবভাবে। একটা পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে মাথা দোলালেন তিনি। তবে তার মধ্যেও একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল তাকে। আমি দেখতে পাচ্ছি, বলতে গিয়ে থেমে গেলেন তিনি। আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? আমি দেখতে পাচ্ছি যা আপনারা নিঃসন্দেহে অনুভবও করছেন। ঘরটা ফার্নিচারে ঠাসা। হ্যাঁ, প্যাটের ঘরের তুলনায় এই ঘরের সব কিছুই উল্টো, ভিন্ন ধরনের। প্রথম বুঝতে আমার একটু অসুবিধা হয়েছিল, এখন বেশ বুঝতে পারছি সত্যি সব কিছুই ভিন্ন ধরনের। না, একেবারে সবকিছু নয়। তার দিকে তাকালো ডোনোভান। তার চোখে অনেক প্রশ্ন। মানে আমি বলতে চাইছি, ফ্ল্যাট বাড়ির দরজা, জানালা, ফায়ারপ্লেস, এই ঘরে এইসব যেখানে যেখানে আছে, এর ঠিক নিচের ফ্ল্যাটেও সেই একই জায়গাতেই রয়েছে। হ্যাঁ, কোনো কিছুর পরিসংখ্যান দিতে গেলে প্রত্যেকেরই পুরোপুরি সঠিক তথ্য দেওয়া উচিত। এটা তারই একটা ছোট্ট উদাহরণ। এরপরেও আপনি কি বলবেন এটা আমার খ্যাপাবি? মিলড্রেড কি যেন বলতে চায়, কিন্তু বলা তার আর হলো না। চুপ করে রইল সে, কান খাড়া করে রইল।
তার মতোই ঘরের উপস্থিত সবাই উৎকর্ণ হলো। সিঁড়িতে বেশ কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল। একটু পরেই 3 জন লোক ঘরে এসে প্রবেশ করলেন। তাদের মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর, একজন কনস্টেবল এবং অপরজন ডিভিশনাল সার্জন। পোয়ারোকে চিনতে পারলেন পুলিশ ইন্সপেক্টর। এগিয়ে এসে তাকে প্রায় সশ্রদ্ধ ভঙ্গিমায় অভিবাদন জানালেন তিনি। তারপর অন্যদের দিকে ফিরে তাকালেন তিনি এক এক করে। পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন এরকুল পোয়ারো। পরিচয় পর্ব শেষ হওয়ার পর একে একে সবার দিকে ফিরে বললেন পুলিশ ইন্সপেক্টর, আপনাদের প্রত্যেকের জবানবন্দি নিতে চাই আমি, কিন্তু প্রথমে মাফ করবেন, আমার একটা ছোট্ট পরামর্শ ছিল। বেশ, তো বলুন কি বলতে চান। আপনার এখানকার কাজ শেষ হলে পর আমরা 4th ফ্লোরে মাদমোয়াজেল প্যাট্রিসিয়ার ফ্ল্যাটে ফিরে যাব। ওই যে ভদ্রমহিলাকে দেখছেন একটু আগে, উনি যে কাজে ব্যস্ত ছিলেন তারই জেট ট্রেনে ওকে আমি অনুরোধ করছি উনি যেন আমাদের জন্য একটা করে অমলেট তৈরি করেন। আমি অমলেটের দারুণ ভক্ত। তাই বলি কি মসিয়া ইন্সপেক্টর, আপনার এখানকার কাজ শেষ হলে আপনি বরং উপর তলায় গিয়ে যাকে যা প্রশ্ন করার সেখানেই না করবেন, কি বলেন? পুলিশ ইন্সপেক্টর তার কথায় রাজি হয়ে গেলেন। এবার পোয়ারো 4 জন যুবক যুবতীদের সঙ্গে নিয়ে ফিরে চললেন প্যাটের ফ্ল্যাটে। ওরা চলে যাওয়ার পর পুলিশ ইন্সপেক্টর তার 2 সঙ্গী কনস্টেবল এবং ডিভিশনাল সার্জেন্টকে নিয়ে এবার তদন্তের কাজে মনোনিবেশ করলেন। ডিভিশনাল সার্জেন্টকে নির্দেশ দিলেন তিনি ভদ্রমহিলার মৃত্যুর কারণ ও মৃত্যুর সঠিক সময় নির্ণয় করার জন্য। হ্যাঁ, সত্যি সত্যি ভদ্রমহিলা যে মৃত তাতে কোনো সন্দেহ নেই, আর তার মৃত্যুর কারণ হলো পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হওয়া। গুলিটা তার ফুসফুস বিদ্ধ করেছে, খুব কাছ থেকে তাকে গুলিবিদ্ধ করা হয়। ডিভিশনাল সার্জেন্ট তার পর্যবেক্ষণের রিপোর্ট লিখে দিলেন। এবার পুলিশ ইন্সপেক্টর নিজে ভদ্রমহিলার মৃতদেহ পরীক্ষা করে দেখতে ব্যস্ত হলেন। কয়েকটা ছবিও তুললেন তিনি মৃতদেহের এবং ঘরের আসবাবপত্রের। বিশেষ জোর দিলেন তিনি সেন্টার টেবিলের ওপর। সেন্টার টেবিলের ওপর পাতা রক্তমাখা টেবিল ক্লথটা তিনি চালান করে দিলেন তাঁর ব্রিফকেসে। ফোরেন্সিক বিভাগে পাঠাতে হবে, সেটার উপর আততায়ীর হাতের ছাপ যদি পাওয়া যায় এই আশায়। তার অনুমান খুন করতে গিয়ে হয়তো আততায়ীর হাতে রক্ত লেগে থাকবে, আর সেই রক্ত মোছার জন্যে সে হয়তো এই টেবিল ক্লথটা ব্যবহার করে থাকবে। তার ধারণা ওই টেবিলের কাছেই তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়ে থাকবে। তারপর তার মৃতদেহ জানালার ধারে সরিয়ে দিয়ে থাকবে। ওদিকে প্যাটের ফ্ল্যাটে তখন জোর আলোচনা চলছিল 4 যুবক যুবতীর সঙ্গে এরকুল পোয়ারোর। পোয়ারো তাদের একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। তার মধ্যে কোনো বিরক্তি কিংবা ক্লান্তির ভাব দেখা গেল না, বরং নিজের স্বার্থেই দ্বিগুণ উৎসাহে কখনো তিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আবার কখনো বা নিজেই তিনি বাড়তি প্রশ্ন করছিলেন তাদের, আর তারা তাদের সাধ্যমতো উত্তর দিতে দেরি করছিল না। মসিয়ে পোয়ারো, আমার কি মনে হয় জানেন, আপনি একজন নিখাত ভালো মানুষ, অতি আপনজন। আপনার মধ্যে কোনো ভরং নেই কোনো কারচুপি কিংবা শঠতা। আপনার মনে যা আসে সঙ্গে সঙ্গে সরল মনে তা বলে ফেলেন। ঠিক এই রকম একজন মানুষকেই আমার বেশি পছন্দ। আপনার মতো একজন প্রিয় মানুষের জন্য সব কিছু করা যায়। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন একটা চমৎকার অমলেট আপনি উপহার পাবেন আমার কাছ থেকে। সত্যি আমি ভয়ঙ্কর ভালো অমলেট তৈরি করতে পারি। প্যাটের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন পোয়ারো। বুঝিবা চোখের পলক ফেলতে ভুলে যান তিনি। প্যাট লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। তার লজ্জাবনত মুখ দেখে মনে মনে হাসেন তিনি। পুরুষদের দৃষ্টির সামনে পড়লে সে যত আধুনিকা হোক না কেন, যত স্মার্ট হোক না কেন, মেয়েদের চিরন্তন লজ্জাটা ঢেকে রাখতে পারে না। প্যাটের ঠিক এই মুহূর্তের অবস্থাটাও সেই রকম। তাকে আরো বেশি লজ্জায় ফেলার জন্য পোয়ারো একটা গল্প ফেঁদে বসলেন। জানেন মাদমোয়াজেল, একবার হলো কি, ঠিক আপনার মতোই এক সুন্দরী ইংরেজ তরুণীকে আমি ভালোবেসে ফেলি। কিন্তু হায় আমার দুর্ভাগ্য, আপনার মতো সুন্দর সুন্দর রান্না সে করতে জানতো না। তাই আবার কি মনে হয় জানেন মাদমোয়াজেল, সম্ভবত সবকিছু যা ঘটছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তা হয়তো ভালোর জন্যেই। তার কথার মধ্যে একটা অস্পষ্ট দুঃখবোধ জড়িয়েছিল, আর সেটা উপস্থিত প্রত্যেকের হৃদয় বুঝি স্পর্শ করে গেল।
কৌতূহলী চোখে তাঁর দিকে তাকালো জিমি ফকনার। হাসি আর ঠাট্টার মাধ্যমে পোয়ারোর জীবনের দুঃখজনক ট্র্যাজেডি হালকা করে দেয় সে। একটু পরে তাঁর সেই দুঃখের কথা সবাই ভুলে গেল। প্যাটের পরিবেশিত অমলেট খেয়ে সবাই যখন তার প্রশংসায় পঞ্চমুখ, সেই সময় পুলিশ ইন্সপেক্টর রাইসের পায়ের শব্দ শোনা গেল। কনস্টেবলকে মিসেস গ্রান্টের ফ্ল্যাটের সামনে বসিয়ে রেখে ডাক্তারকে সঙ্গে নিয়ে এলো ইন্সপেক্টর। আসুন মসিয়ে রাইস। ইন্সপেক্টর রাইস এসে বসলো পোয়ারোর পাশের চেয়ারে, আর ডাক্তার বসলো তার পাশে। তারপর মসিয়ে রাইস, কি রকম বুঝলেন কেসটা? ভালো কথা মসিয়ে পোয়ারো, খুব পরিষ্কার কেস বলেই তো আমার মনে হলো। তদন্ত করতে গিয়ে খুব যে একটা কষ্ট হবে বলে মনে হয় না আমার। অবশ্য খুনিকে ধরতে আমাদেরকে বেগ পেতে হবে বলেই মনে হয়। এখন সবার আগে আমাকে জানতে হবে ভদ্রমহিলার মৃতদেহ কিভাবেই বা আবিষ্কৃত হলো। ডোনোভান ও জিমি পরস্পর মুখ চাওয়াচাই করে। আজ সন্ধ্যায় তাদের সেই অভিযানের কথা মনে করার চেষ্টা করল দুজনে। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার নয়, দুবার অভিযানের ঘটনার কথা তাদের মনে করতে হচ্ছে। পুলিশের কাছে কিছুই গোপন করা যাবে না, সেটা না জানার বয়স তাদের নয়। আবার বিক্ষিপ্ত আলোচনাও করা যাবে না, তাতে বেফাঁস কিছু বলার সম্ভাবনা থেকে যায়, যা তাদের বিরুদ্ধে যেতে পারে। তাই এই ব্যাপারে তাদের যথেষ্ট সংযত হতে হবে, সংগঠিত হতে হবে। নিচু গলায় তারা নিজেদের মধ্যে ঘটনার আনুপূর্বিক বর্ণনা নিজেদের মধ্যে ঝালিয়ে নেয়। ওদিকে ইন্সপেক্টর তখন ভর্ৎসনার চোখে তাকালো প্যাটের দিকে। মিস, আপনার লিফটের দরজা খুলে রাখা উচিত হয়নি। সত্যি আপনার এমন একটা ভুল কাজ করা কখনোই উচিত হয়নি। আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার রাইস, ভবিষ্যতে আমার এই ভুলের পুনরাবৃত্তি আর ঘটবে না। নিচের ফ্ল্যাটে ওই ভদ্রমহিলার মতো কেউ হয়তো আমার ফ্ল্যাটে ঢুকে আমাকেও খুন করে যেতে পারে। কিন্তু তারা ওই পথে আসেনি। তাই নাকি? এটা কি আপনার আবিষ্কার মসিয়ে রাইস? তাহলে আপনি যদি আপনার এই মূল্যবান আবিষ্কারের কথা আমাদের সবিস্তারে বলেন তাহলে খুব ভালো হয়। আমার যতটুকু জানা উচিত ছিল বলতে দ্বিধা নেই, আমি ব্যর্থ। কিন্তু আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন মসিয়ে পোয়ারো, হয়তো আপনি এ ব্যাপারে আমাকে আলোকপাত করতে পারেন। হ্যাঁ, সেটাই হবে যথাযথ। আর এইসব যুবক যুবতীদের প্রাপ্য মর্যাদা দিতে হবে বইকে। আমার সংগৃহীত সব তথ্যের যোগান এসেছে ওদের কাছ থেকেই। যাই হোক, যত শিগগির সম্ভব সংবাদপত্রগুলো এই হত্যাকাণ্ডের খবর ঠিক পেয়ে যাবে। এই কেসের ব্যাপারে সত্যিকারের গোপনীয়তা বলতে কিছু নেই। মৃত ভদ্রমহিলা যে মিসেস গ্রান্ট তাতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আরো নিশ্চিত হওয়ার জন্য আমি তার ফ্ল্যাটে পোর্টারকে নিয়ে যাই। মিসেস গ্রান্টকে শনাক্ত করেছে সে। ভদ্রমহিলার বয়স প্রায় 35 হবে। ওকে কিভাবে কোথায় খুন করা হয় সেই ব্যাপারে কোনো হদিশ পেলেন মসিয়ে রাইস? হ্যাঁ, ব্যাপারটা সরলীকরণ করতে খুব একটা বেগ পেতে হয়নি আমাকে। ঘটনাটা এইরকম, টেবিলের সামনে বসেছিলেন ভদ্রমহিলা। একটা ছোট স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে তাকে গুলিবিদ্ধ করা হয়। সম্ভবত তার বিপরীত দিকে উপবিষ্ট কেউ বসে থাকবে। টেবিলের এপার আর ওপার যার দূরত্ব অতি সামান্য, তাই পিস্তলের নিশানা একেবারে অব্যর্থ ছিল। গুলিবিদ্ধ হওয়া মাত্র টেবিলের ওপর ঢলে পড়ে থাকবেন তিনি। আর সেই কারণেই টেবিল ক্লথের ওপর রক্তের দাগ আমরা দেখতে পাই। সেই পিস্তলে একটা সাইলেন্সার লাগানো ছিল নিশ্চয়ই, এর ফলে আপনারা গুলির আওয়াজ শুনতে পাননি। ভালো কথা, আমরা যখন তার পরিচারিকাকে বললাম যে তার গৃহকর্ত্রী মারা গেছেন, সে তখন বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েই ছিল। পরিচারিকা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনারা কি দরজা খোলার একটা কর্কশ শব্দ শুনতে পেয়েছিলেন? পাননি তো? তাহলে ঠিক আছে। এবার বলুন, পিস্তলের গুলির আওয়াজ যদি কেউ শুনতে না পায়, তাহলে ঘরের মধ্যে দরজা বন্ধ করার কর্কশ আওয়াজ শোনা কি সম্ভব? পরিচারিকার কথা উঠতেই পোয়ারোর মনে পড়ে যায় প্যান্ট্রিতে শুয়ে থাকা সেই মেয়েটির কথা, যাকে তিনি ঘুম থেকে জাগিয়ে তুলতে চাননি। তখন পুলিশের জন্য অপেক্ষা করতে বলেছিলেন 4 যুবক যুবতীকে। সেই মেয়েটি পুলিশ ইন্সপেক্টরকে কি বলে থাকতে পারে? একটা সম্ভাব্য উত্তর মনে মনে ঠিক করে রাখলেন তিনি। আচ্ছা মসিয়ে রাইস, পরিচারিকা তার কোনো বক্তব্য রাখেনি আপনার কাছে? সন্দেহে তার বাইরে যাওয়ার এবার ছিল। সেই মতো মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে বেরিয়েও যায় সে। তার কাছে নিজস্ব একটা চাবিও ছিল। রাত প্রায় 10টার সময় ফিরে আসে সে। ফিরে এসে সে দেখে তার গৃহকর্ত্রীর ফ্ল্যাট শান্ত, নিঝুম। তাই সে ভাবলো হয়তো তার গৃহকর্ত্রী শুয়ে পড়েছেন। তাহলে বসবার ঘরে তাকিয়ে দেখেনি সে? হ্যাঁ, দেখেছিল বই কি। সান্ধ্য ডাকে আসা চিঠিগুলো সংগ্রহ করে সে সেখান থেকে।
কিন্তু কোনো অস্বাভাবিক কিছু দেখতে পায়নি সে তখন। বলতে পারেন মিস্টার ফকনার আর মিস্টার বেরিলা যা দেখেছিলেন তার বেশি কিছু নজরে পড়েনি তার। দেখুন, আমার কি মনে হয় জানেন, খুনি অত্যন্ত চতুর। পর্দার আড়ালে মৃতদেহ লুকিয়ে রাখে সে, কোনো খুঁত রাখেনি। কিন্তু আপনার কি মনে হয় না এই কাজটা খুবই রহস্যজনক? এই কাজের পেছনে খুনির সেই নৃশংস কাজ গোপন করার মধ্যে একটা গূঢ় অভিসন্ধি থাকলেও থাকতে পারে, আর তার সেই অভিসন্ধির কথাটা জানতে পারলেই মনে হয় তাকে ধরা খুবই সহজ হতে পারে আমাদের পক্ষে। সে তার পালানোর পথ করে না নেওয়া পর্যন্ত তার অপরাধ আবিষ্কৃত হোক সেটা সে চায়নি বলেই হয়তো সাময়িকভাবে মৃতদেহ পর্দার আড়ালে ঢেকে রেখে থাকে। সম্ভবত তাই হবে। হ্যাঁ, এবার আপনার বক্তব্য বলতে থাকুন। তাহলে পরিচারিকার জবানিতেই শুনুন। বিকেল 5টায় মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় সে। ডাক্তার এখানে মৃত্যুর সময় নির্ধারিত করেছেন প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে, ঠিক তাই না ডাক্তার? কম কথার মানুষ এই ডাক্তার। সে তার মাথা ঘন ঘন দুলিয়ে তাকে সমর্থন করল। এখন 11:15 বাজে। সঠিক সময় আমার মনে হয় হিসেব করে দেখলে ওই রকমই হবে। মৃত ভদ্রমহিলার পোশাকের পকেট থেকে এটা আমরা পেয়েছি। এটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে আপনার কোনো বাধা নেই মসিয়ে পয়ার। ওটার উপর হাতের কোনো ছাপ নেই। চিরকুটটা হাতে নিয়ে মেলে ধরলেন পোয়ারো। ছোট ছোট গোটা গোটা অক্ষরে ছাপানো ছিল তাতে, আজ সন্ধে 7:30টায় তোমার সঙ্গে দেখা করতে আসব, JF। বেশ কয়েকবার চিরকুটের লেখাটা পড়লেন পোয়ারো। চিরকুটের নিচে প্রেরকের নামের আদ্যক্ষর JF। এই চিরকুটটা তাহলে পাঠিয়েছে JF। বেশ জোরে জোরেই বললেন পোয়ারো, যাতে করে উপস্থিত 4 জন যুবক যুবতী শুনতে পায়। কিন্তু কে এই JF? এক এক করে 4 যুবক যুবতীর মুখের দিকে তাকালেন পোয়ারো। সবশেষে তার দৃষ্টি থমকে দাঁড়ালো জিমি ফকনারের মুখের ওপর। JF অর্থাৎ জিমি ফকনারই কি তাহলে এই চিরকুটটার প্রেরক? হঠাৎ জিমির মুখটা কেমন কালো পাংশু হয়ে যেতে দেখা গেল। অপর 3 যুবক যুবতী স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো। তাদের দুচোখ দিয়ে মুঠো মুঠো ঘৃণা আর সন্দেহ ঝরে পড়ছিল তখন। আর জিমির অবস্থা তখন ফাঁসি কাঠে লটকানো আসামির মতো। আরও তদন্ত কিংবা বিচারের আগেই সে যেন তাদের চোখে মিসেস গ্রান্টের খুনি হিসেবে চিহ্নিত হয়ে গেছে। ছি ছি, জিমি, তোমার মনে এই ছিল? তুমি খুনি, আমাদের সমাজের কলঙ্ক। তুমি আমাদের বন্ধু হওয়ার আর যোগ্য নও। কেন কেন তুমি মিসেস গ্র্যান্টকে খুন করতে গেলে? উনি তোমার কি ক্ষতি করেছিলেন? তোমার সঙ্গে তো ওর পরিচয় ছিল না, তবু তুমি এক অপরিচিতকে খুন করলে কেন? বলো বলো জিমি। তাদের প্রতিক্রিয়া দেখে মনে মনে হাসলেন পোয়ারো। সব থেকে বেশি আশ্চর্য লাগলো তাদের বন্ধুত্বের নমুনা দেখে। তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের হওয়া সত্ত্বেও কেউ ভালোভাবে কাউকে চিনতে পারেনি। আর আজ খুনের একটা সূত্র হাতে পেয়েই তারা কেমন সোচ্চার হয়ে উঠেছে ওর বিরুদ্ধে খুনের অভিযোগ করতে। আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য চিরকুটের ওই ছোট্ট 2টি অক্ষর, JF। জিমি ফকনার নাকি অন্য কিছু? অনুমান করার চেষ্টা করেন এরকুল পোয়ারো। কিন্তু কি করে সম্ভব? তার অনুমানও তো মিথ্যে হওয়ার কথা নয়। তাহলে 4 যুবক যুবতীর ঘরোয়া কোন্দলে মাথা ঘামিয়ে বেশি সময় নষ্ট করার পাত্র নন ব্যস্ত এরকুল পোয়ারো। মনে মনে তাদের রকম সকম দেখে হাসলেন তিনি। বেচারা জিমি ফকনার। এটা একটা উল্লেখযোগ্য এভিডেন্স যার মধ্যে খুনির আদ্যক্ষর লেখা রয়েছে। পোয়ারো চিরকুটটা ইন্সপেক্টরের হাতে ফিরিয়ে দিলেন। ভালো কথা, এই চিরকুটের প্রেরক জানতো না মিসেস গ্রান্ট তার পোশাকের পকেটে এটা রেখে দিতে পারেন। সম্ভবত সে হয়তো ভেবে থাকবে সেটা তিনি নষ্ট করে ফেলবেন। আমাদের কাছে প্রমাণ আছে লোকটা দারুণ সাবধানী, আর তার কাজের নমুনা পাই পিস্তলটা মৃতদেহের নিচে রেখে দেওয়া থেকে। তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য সরানোর ব্যবস্থা করার সময় সেই পিস্তলটা আবিষ্কার করা হয়। আর এক্ষেত্রেও আবার দেখা যায় যে সেই পিস্তলের উপরেও কারোর হাতের ছাপ নেই। একটা সিল্কের রুমাল দিয়ে সেটার উপর থেকে হাতের সব ছাপ মুছে ফেলা হয়। তাহলে বুঝতেই পারছেন মসিয়ে পোয়ারো খুনি কত সাবধান, কতই না বুদ্ধিমান।
দেখলেন তো, পুলিশি ঝামেলা এড়াতে সম্ভাব্য সমস্ত ক্লুই সরিয়ে ফেলেছে আগে ভাগে সে। হয়তো মিসেস গ্রান্টের মৃতদেহটাও ম্যাজিকের মতো উধাও করে দিত সে, কিন্তু এই কাজটা সে করতে পারেনি মিস্টার বেইলি ও মিস্টার ফকনারের ঠিক সময় ঘটনাস্থলে হাজির হওয়ার দরুন। ওরা ভুল করে যদি মিসেস গ্রান্টের ফ্ল্যাটে ঢুকে না পড়তো, তাহলে আমরা এখানে আসার অনেক আগেই তার মৃতদেহ সরিয়ে ফেলতো খুনি। তা না হয় মানলাম মসিয়ে রাইস, কিন্তু আপনি জানলেন কি করে খুনি তার সিল্কের রুমাল দিয়ে পিস্তলের ওপর থেকে তার হাতের ছাপ মুছে ফেলেছে? কারণ সেই রুমালটার সন্ধান আমরা পেয়েছি। একেবারে শেষ পর্যায়ে খুনি যখন পর্দার আড়ালে মৃতদেহ ঢাকার চেষ্টা করছিল, মনে হয় তখনই অন্যমনস্কভাবে রুমালটা ফেলে যায় সে, তার দৃষ্টি এড়িয়ে যায়। একটা বড় আকারের সিল্কের রুমাল, দামি রুমাল। পয়ারোর হাতে সেটা তুলে দেন ইন্সপেক্টর। রুমালের মাঝখানের চিহ্নটার প্রতি পয়ারোর দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল না ইন্সপেক্টর রাইসের। চিহ্নটা যথেষ্ট পরিষ্কার এবং বেশ স্পষ্ট ও পঠনযোগ্য। রুমালের ঠিক মাঝখানে লেখা একটি নাম, সেই নামটা পড়লেন পয়ারো, জন ফ্রেজার। হ্যাঁ, ঠিক তাই। জন ফ্রেজার চিরকুটে লেখা আদ্যাক্ষর JF। আমরা জানি এখন এই নামের লোকটিকে আমাদের খুঁজে বার করতে হবে। আর আমরা নির্ভয় বলতে পারি, মৃত মহিলার সম্পর্কে আমরা যখন জানতে পারবো, সব না হলেও কিছু অন্তত, এবং খুনির সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পারলেই আশা করি তাকে ধরাটা সহজ হয়ে যাবে। তাই কি? আমার আশঙ্কা আপনি যা আশা করছেন তা বোধহয় সম্ভব নয়। আবার দেখুন, জন ফ্রেজারকে অদ্ভুত সাবধানী লোক বলে মনে হলেও তাকে আপাত দৃষ্টিতে ঠিক ততটা সাবধানী বলে আদৌ মনে হয় না। কারণ যে রুমালে সে তার নাম লিখে রেখেছে, সেটা দিয়ে পিস্তলের ওপর সে তার হাতের ছাপ মুছে দেয়। তার সব অপরাধের চিহ্ন অপসারণ করার জন্যে এই পর্যন্ত তার চাতুর্যের নমুনা আমরা পাই অক্ষরে অক্ষরে। কিন্তু এত সব সত্ত্বেও আমি বলবো তার মতো অসতর্ক মানুষ কেউ হয় না, অন্তত কোনো খুনির হওয়া উচিত নয়। যেহেতু সে তার নাম লেখা রুমালটা হারিয়েছে এবং সেই চিরকুটটা পরবর্তীকালে খুঁজে দেখার প্রয়োজন বলে মনে করেনি, তার একবারও খেয়াল হয়নি যে সেই চিরকুটটা পুলিশের হাতে পড়লে সে তার অপরাধের জন্য অভিযুক্ত হতে পারে। এর পরেও কি আপনি তাকে একজন চতুর সতর্ক ব্যক্তি বলে সার্টিফিকেট দেবেন মসিয়ে রাইস? তালগোল পাকানো লোক। হ্যাঁ, ঠিক এই ধরনেরই লোক সে। এখন খুনির সম্পর্কে আমাকে মত পাল্টাতে হচ্ছে। এর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ মসিয়ে পোয়ারো। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখনো পুরোপুরি চোখ খুলতে পারিনি, কেবল চোখের পাতাটা উল্টে দিয়েছি। তাহলে বুঝতেই পারছেন মসিয়ে রাইস, আপনার কাছ থেকে আমার আরেক প্রস্ত ধন্যবাদ পাওনা রইল। কি বলেন? আপনার প্রতিটা কাজেই তো ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, যা বলছিলাম, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তালগোল পাকিয়ে যাচ্ছে নাকি তালগোল পাকিয়ে দিচ্ছে এই খুনে লোকটা? আমি আর ভাবতে পারছি না। এখন থেকে আপনি যা বলবেন সেটাই আমি শিরোধার্য করে নেব। হ্যাঁ, আমি বলি কি সেটা সম্ভব? অবশ্যই সেটা সম্ভব। আরো আশ্চর্য ব্যাপার হলো, এই বিল্ডিং এ প্রবেশ করতে তাকে কেউ দেখেনি, কিংবা তাকে কেউ এখান থেকে বেরিয়ে যেতেও দেখেনি। তবে কি সে হাওয়ায় উড়ে এসেছিল, আবার সেই হাওয়াতেই মিশে গেছে? এই বিল্ডিং এ এত বড় বড় সব ব্লক, কত লোকই না আসছে যাচ্ছে। আমার ধারণা আপনারা কেউ কি তাকে মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে দেখেছেন? আপনি, মিস গার্নেট, মিস মিলড্রেড, মিস্টার ফকনার, মিস্টার বেইলি, আপনারা কেউ তাকে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে দেখেননি। আশ্চর্য। এর মধ্যে অবাক হওয়ার কি আছে মিস্টার রাইস? আজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে, তা তখন সন্ধে 7টা হবে। তাই বুঝি? উঠে দাঁড়ালেন ইন্সপেক্টর। দরজা পর্যন্ত তাকে সঙ্গ দিলেন পয়ারো। ওদিকে জিমি ফকনারকে তখন বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। একটু আগে পর্যন্ত একটা বিরাট দ্বন্দ্বের মধ্যে ছিল। তার সেই মানসিক দ্বন্দ্ব মিসেস গ্রান্টকে লেখা চিরকুট থেকে পাওয়া আদ্যক্ষর JF এই শব্দ দুটির জন্য। তার বন্ধুদের সন্দেহ এসে পড়ে তার উপর, যেহেতু তার নামের আদ্যক্ষর দুটিও JF, জিমি ফকনার। এই আদ্যক্ষর দুটি আবার তার বন্ধুদের ভাবিয়ে তুলেছিল, তার প্রতি তাদের সন্দেহ জাগিয়ে তুলেছিল। তাদের সেই সন্দেহ একেবারে মিথ্যে বলে উড়িয়েও দিতে পারেনি সে তখন, কিন্তু এখন তা পারে। খুনির ব্যবহৃত সিল্কের রুমালে তার পুরো নাম লেখা থাকতে দেখা গেছে।
জন ফ্রেজার। এর অর্থ দাঁড়াচ্ছে পুলিশ এখন তার খোঁজ করবে না, খোঁজ করবে জন ফ্রেজারের। হাঁপ ছেড়ে বাঁচল জিমি ফকনার। এবার বন্ধুরা তাকে আর খুনি বলে চিহ্নিত করবে না। আগের মতো তারা আবার ওর গলা জড়িয়ে ধরে মনের আনন্দে গান গেয়ে বেড়াবে। শুধু তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। মিসেস গ্রান্টের খুনি জিমি ফকনার নয়, জন ফ্রেজার। মোটামুটি তার খুনি হিসেবে জন ফ্রেজারই এখন চিহ্নিত। পুলিশ এখন তাকেই খুঁজবে। প্যাটের ফ্ল্যাটের দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন পোয়ারো, একটা ছোট্ট অনুরোধ করবো মসিয়ে ইন্সপেক্টর, নিচের ফ্ল্যাটটা আমি একবার পরীক্ষা করে দেখতে পারি? কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন মসিয়ে পোয়ারো। আর আপনি এটাকে অনুগ্রহ বলছেনই বা কেন? আপনি কিছু করতে চাইলে আমরাই তো বরং ধন্য মনে করব। আমাদের হেডকোয়ার্টারে আপনার সম্পর্কে তাদের কি ধারণা আমার থেকে ভালো আর কেই বা জানে বলুন? আপনার প্রতিটি কেসের কর্মধারা আমরা আমাদের আদর্শ বলে গণ্য করে থাকি। আপনার প্রতিটা কাজই আমাদের প্রেরণা দেয়। হেন মসিয়ে পোয়ারো যদি কিছু চেয়ে সেটা অনুগ্রহ বলে মনে করেন, তাতে আমরা নিজেদেরকে ছোট বলে মনে করব স্যার। এটা আপনার বদান্যতা, মহানুভবতার পরিচয়। তা নয় মসিয়ে পোয়ারো, বরং আমরা আপনার সাহায্য প্রার্থী। আমাদের হয়ে আপনি কাজ করতে চাইছেন, তাতে তো আমরাই উপকৃত হব বেশি। আলোচনা শুরুতে আমি বলেছিলাম আপনাকে কেস খুব যে আপনার লাইনে হবে তা আমার মনে হয় না, কিন্তু এখন মনে হচ্ছে এই জটিল কেসের ভার আপনার হাতেই শোভা পায়। এর সমাধানের পথ একমাত্র আপনিই খুঁজে বার করতে পারেন, আমি নই। আপনাকে ফ্ল্যাটের একটা চাবি দিচ্ছি, আমার কাছে দুটো চাবি আছে। দেখবেন ফ্ল্যাট একেবারে ফাঁকা। কেন? পরিচারিকার তো থাকবার কথা। সে চলে গেছে তার কোন এক আত্মীয়ের কাছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাই সেখানে একা থাকতে তার ভয়। ঠিক আছে, অজস্র ধন্যবাদ। চোরের মতো কিচেনের দরজা দিয়ে মিসেস গ্রান্টের ফ্ল্যাটে প্রবেশ নয়, এই রীতিমতো বুক ফুলিয়ে ফ্ল্যাটের সামনের দরজায় তালা খুলে প্রকাশ্যে প্রবেশ। অবশ্য প্রকাশ্যে বললে একটু ভুল হয়ে যায়, কারণ এত রাত্রে বিল্ডিংয়ের সব বাসিন্দারাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই বিল্ডিংয়ের একজন বাসিন্দা যে খুন হয়েছে অন্য বাসিন্দারা জানতেও পারল না। আর যে সময় পুলিশ ইন্সপেক্টর তার দলবল নিয়ে এসেছিলেন এখানে, তখন সবাই যে যার ফ্ল্যাটে হয় কেউ বিছানায় আশ্রয় নিয়েছে, কিংবা কেউ হয়তো বিছানায় দেহটা এলিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছিল। এই বিল্ডিংয়ের একমাত্র কেয়ারটেকার তখনও জেগেছিল। পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে তার দেখাও হয়েছিল, কিন্তু পুলিশ ইন্সপেক্টর তাকে সতর্ক করে দেয় এখানে পুলিশের উপস্থিতি কেউ যেন টের না পায়। এর অন্যথা হলে সমূহ বিপদ হতে পারে তার এবং তার বিল্ডিংয়ের মালিকের। কেয়ারটেকার ভদ্রলোক ভীতু সম্প্রদায়ের লোক, তাই সে পুলিশ ইন্সপেক্টর রাইসের হুকুমে মুখ খোলেনি। তাছাড়া এ ব্যাপারে তার ও তার মালিকের স্বার্থও বিশেষভাবে জড়িত ছিল। এই বিল্ডিংয়ে কেউ খুন হয়েছে ব্যাপারটা প্রচার হয়ে গেলে এখানে ভবিষ্যতে কেউ আর ফ্ল্যাট ভাড়া নিতে আসবে না। এখন যারা আছে হয়তো তারাও তখন এই বিল্ডিং ছেড়ে অন্য কোনো নিরাপদ ফ্ল্যাটে চলে যেতে চাইবে। এই বিল্ডিং যদি ভাড়াটে শূন্যই হয়ে যায়, তখন মালিক তাকে এখানকার কেয়ারটেকারের পদে বহাল রাখবেনই বা কেন? তাই কেয়ারটেকার মিসেস গ্রান্টের খুন হওয়ার খবরটা বেমালুম চেপে যায়। পোয়ারো একরকম নিঃশব্দেই মিসেস গ্রান্টের ফ্ল্যাটে এসে প্রবেশ করলেন। এদিক ওদিক তাকাতে হলো না তাকে। ফ্ল্যাটে তার প্রবেশের কেউ সাক্ষী রইল না, কেবল পুলিশ কনস্টেবল ছাড়া। পুলিশ ইন্সপেক্টর রাইসের নির্দেশে ডিউটি দিচ্ছিল সে সেখানে। পোয়ারোকেও চিনত সে, তাই বিনা বাধায় তাকে পথ ছেড়ে দিয়েছিল সে। ফ্ল্যাটে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন পোয়ারো। ঢুকেই বসবার ঘর, ঘরের ঠিক মাঝখানে সেইভাবেই পড়েছিল বিরাট টেবিলটা, আর ঘরের অন্য সব আসবাবপত্র যেখানে ছিল ঠিক সেই সব জায়গায় পড়ে থাকতে দেখলেন পোয়ারো। নেই কেবল মিসেস গ্রান্ট, এই ফ্ল্যাটের বাসিন্দা। বেচারি। মুহূর্তের জন্য বুঝিবা একটু অন্যমনস্ক হয়ে পড়লেন তিনি। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আবার ভাবলেন, মিসেস গ্রান্টের প্রয়োজন ফুরিয়ে গেছে এখানে। এখন তার মর্গেই তো স্থান হওয়া উচিত। তার মৃত্যু সম্পর্কে তাঁদের ভাষা ভাষা অনুমান, ডিভিশনাল সার্জনের ডেথ সার্টিফিকেট কিংবা মিসেস গ্রান্টের মৃত্যুর কারণ সম্পর্কে ডাক্তারের রিপোর্ট, এসবই যথেষ্ট নয় করোনারের কাছে। আর করোনারের কাছে তার মৃত্যুর কারণটা বিশ্বাসযোগ্য করে তুলতে না পারলে আদালতে কেস টিকবে না। এর ফলে আসামি বেকসুর খালাস পেয়ে যেতে পারে।
এইসব কারণেই পোস্টমর্টেম রিপোর্ট অত্যন্ত জরুরি। পোয়ারো সেই টেবিলটার সামনে এসে দাঁড়ালেন। একগুচ্ছ চিঠি পড়ে রয়েছে। মিসেস গ্রান্টের পরিচারিকা বলেছে সেদিনের সান্ধ্য ডাকের সব চিঠি সে সেই টেবিলের ওপর রেখে গিয়েছিল, আন্দাজে আলো না জ্বালিয়েই। এ অভ্যাস তার বহুদিনের। আজও ভুল হওয়ার কোনো কারণ তিনি দেখতে পেলেন না, কিন্তু এখন ঘরের আলোয় চিঠির গোছাগুলোকে দেখতে গিয়ে নিরাশ হতে হলো তাঁকে। যে চিঠির খোঁজে তিনি এসেছিলেন সেটা এখন আর এখানে নেই, অথচ প্রথমবার এখানে এসে চিঠিগুলো গুনে রেখেছিলেন তিনি। পুলিশ না আসা পর্যন্ত চিঠিগুলো নিতে পারেননি তিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা চিঠি কম। কে কে সেই চিঠিটা সরাতে পারে? মিসেস গ্রান্টের পরিচারিকা? এখান থেকে সে তার আত্মীয়ার কাছে চলে যাওয়ার সময় সে কি সেই চিঠিটা তার সঙ্গে নিয়ে গেছে? কিন্তু তাই বা করতে যাবে কেন সে? সেই চিঠিটা যদি তার নেওয়ার দরকারই ছিল, সে তো সেটা আগেই সরিয়ে ফেলতে পারত। সান্ধ্য ডাকের চিঠির গোছা রাখার সময় এখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, তাই সে যদি তখন তার প্রয়োজন মতো চিঠিটা সরিয়ে ফেলতো, কেউ জানতেও পারত না। তাছাড়া মিসেস গ্রান্টের চিঠি তার কি প্রয়োজনে লাগতে পারে? এর উত্তর একটাই, কোনো প্রয়োজন নেই। অতএব অনায়াসে তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে সেই চিঠির বিষয়বস্তু কি এমন ছিল যে কারোর কাছে সেটা সরানো জরুরি হয়ে পড়ল, তাও আবার আজ রাতের মধ্যেই। অতএব এখন দেখতে হবে মিসেস গ্রান্টের চিঠিতে কার স্বার্থ সব থেকে বেশি থাকতে পারে। স্বভাবতই তাঁর স্বামীর কথা মনে পড়ে যায় এক্ষেত্রে। ভদ্রমহিলা যে বিবাহিতা ছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়। প্যাটও স্বীকার করেছে সে কথা, কিন্তু কে যে তাঁর স্বামী তা সে জানে না। এমনকি তাঁর ফ্ল্যাটে কয়েকজন পুরুষের যাতায়াত থাকলেও কেউ কখনো স্থায়ীভাবে তাঁর সঙ্গে বসবাস করতে আসেনি কখনো। সেরকম কিছু চোখে পড়লে প্যাট ধরে নিতে পারত সেই ভদ্রলোকই মিস্টার গ্রান্ট, মিসেস গ্রান্টের স্বামী। নারী পুরুষ একসঙ্গে একটা ফ্ল্যাটে থাকলে সেটা ধরে নেওয়াই স্বাভাবিক। এছাড়া অন্য কোনো সম্পর্কের কথা ভাবা অশোভন। তবে কি ভদ্রমহিলা স্বামী কর্তৃক পরিত্যক্তা ছিলেন? তাদের কি বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল? আর তাই যদি হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদে রাজি থাকলেও তিনি হয়তো মনস্থির করতে পারেননি স্বামীকে তিনি ত্যাগ করবেন কিনা। এই ধরনের কেসে দেখা গেছে স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্ত হলে সে তখন প্রথমে চাইবে তার বর্তমান স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে, কিন্তু স্ত্রী যদি তাতে রাজি না হয় তখন তার স্বামী তাকে তার পথ থেকে সরানোর জন্য বাধ্য হয়ে অন্যায় পথ অবলম্বন করবে। এক্ষেত্রেও কি সেই রকম ঘটনা ঘটেছে? খুন হয়েছেন মিসেস গ্রান্ট, তার স্বামী এখনো জীবিত, যদিও কেউ জানে না কে তার স্বামী, কি তার পরিচয়। তার স্বামী যদি তাকে খুন করে পলাতক হয়, পুলিশের সাধ্য নেই তাকে খুঁজে বার করা। এমনকি অতি ধুরন্ধর গোয়েন্দারাও সেখানে অসহায়। অবশ্য সেই সঙ্গে একটা সূত্রের কথাও মনে পড়ে যায় পোয়ারোর। সেই বেপাত্তা হওয়া চিঠিটা এক্ষেত্রে মূল সূত্র এখন। আর তার দৃঢ় বিশ্বাস সেই চিঠিটার মধ্যে মিসেস গ্রান্টের বিবাহিত জীবনের কোনো জরুরি নথিপত্র থাকতে পারে, যা সরানো একান্ত জরুরি হয়ে পড়ে খুনির কাছে, সে তার স্বামীই হোক কিংবা অন্য যে কেউ হোক না কেন। এখন পোয়ারোর প্রথম কাজ হলো সেই নিখোঁজ চিঠির খোঁজ করা, তারপর মিসেস গ্রান্টের স্বামীর সন্ধান করা। তবে সেই সঙ্গে আরও একটা জিনিসের সন্ধান করাটাও অত্যন্ত জরুরি বলে মনে করলেন এরকোল পোয়ারো। গোয়েন্দা লাইনে তার অভিজ্ঞতা প্রচুর। তার মতে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া উচিত নয়, যেমন উচিত নয় প্যাটের ফ্ল্যাটের চাবি উধাও হয়ে যাওয়ার ঘটনাটা। প্যাট বলেছে সে তার হাত ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, তার মধ্যে তার ফ্ল্যাটের চাবি নেই। অথচ তার স্পষ্ট মনে আছে বিকেলে ফ্ল্যাট থেকে বেরোবার সময় ফ্ল্যাটের প্রবেশপথের দরজায় তালা লাগিয়ে চাবিটা সে তার ব্যাগেই রেখে দিয়েছিল। আপাত দৃষ্টিতে প্যাটের 4th ফ্লোরের ফ্ল্যাটের চাবি হারানোর সঙ্গে নিচে 3rd ফ্লোরে মিসেস গ্রান্টের খুন হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক না থাকারই কথা। কিন্তু তা সত্ত্বেও কেন জানি না পোয়ারোর মনে হলো প্যাটের ফ্ল্যাটের চাবি চুরি করা মিসেস গ্রান্টের হত্যাকারীর
একান্ত প্রয়োজন ছিল। খুনি অত্যন্ত চতুর এবং সচেতন। প্যাটের চাবি চুরিটাও তার চাতুর্যের একটা নিদর্শন হতে পারে। সেটা মনে হতেই একটা সম্ভাবনার কথা মনে পড়ে গেল পোয়ারোর হঠাৎ। আর সেই সম্ভাবনার কথাটা মাথায় রেখেই মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন তিনি। চিঠিটা না পাওয়ার ব্যর্থতা ভুলে গেলেন তিনি। 4th ফ্লোরে প্যাটের ফ্ল্যাটে ফিরে যাওয়ার আগে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলেন পোয়ারো। তারপর রাস্তায় নেমে ডে অ্যান্ড নাইট সার্ভিসের একটা ওষুধের দোকানে ঢুকলেন। সেখান থেকে একটা এথিল ক্লোরাইডের বোতল কিনলেন। তারপর ফিরে এলেন তিনি প্যাটের ফ্ল্যাটে, মুখ কালো করে। জিমি লক্ষ্য করল সে যেন অন্য এক পোয়ারোকে দেখছে। এ এক অন্য পোয়ারো যেন তিনি। একটু আগে তিনি যখন এই ফ্ল্যাট থেকে নিচের ফ্ল্যাটে নেমে যান তখন তার মুখটা কেমন উজ্জ্বল ছিল, তাকে কতই না আশাবাদী বলে মনে হয়েছিল। অথচ এখন তিনি ফিরে এলেন মুখ কালো করে। একটা হতাশার চিহ্ন যেন ফুটে উঠছিল তার চোখে মুখে। আপনি কি সন্তুষ্ট হতে পারেননি মসিয়ে পোয়ারো? না, আমি সন্তুষ্ট নই। সেটা কিসের জন্য? কিসের এই দুশ্চিন্তা আপনার মসিয়ে পোয়ারো? তার কথার উত্তর দিলেন না পোয়ারো। 1 কি 2 মিনিট নীরব রইলেন তিনি। তার চোখে ভ্রুকুটি, যেন কিছু ভাবছেন। তারপর হঠাৎ অধৈর্যভাবে কাঁধ ঝাঁকালেন তিনি। প্যাটের দিকে ফিরে তিনি এবার মুখ খুললেন। মাদমোয়াজেল, আপনাকে শুভরাত্রি জানাচ্ছি। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনাকে অনেক রান্নাবান্নাও করতে হয়েছে। রান্না বলতে তো কেবল অমলেট। নৈশভোজের রান্না আমি করিনি। ডোনোভান আর জিমি আমাদের খোঁজে আগে, আর আমরা তারপর সোহোয় একটা ছোট্ট জায়গায় যাই। আর নিঃসন্দেহে তারপরেই থিয়েটারে যান। হ্যাঁ, দি ব্রাউন আইজ অফ ক্যারোলিন। আহা, নীল চোখ হওয়া উচিত ছিল। সেই মাদমোয়াজেলের নীল চোখ হওয়া উচিত ছিল। আরেকবার শুভরাত্রি জানালেন প্যাটকে, সেই সাথে মিলড্রেডকেও। বিশেষ অনুরোধে আজকের রাতটা সে প্যাটের ফ্ল্যাটে থেকে যাচ্ছে। প্যাট স্বীকার করল অকপটে সে যদি তার ফ্ল্যাটে একা থাকে, বিশেষ করে আজকের রাতে ভয়ঙ্করভাবে ভয় পাবে সে। সিঁড়ির মুখে 2টি যুবক পোয়ারোর সঙ্গী হলো। প্যাটের দরজা বন্ধ হয়ে গেল। আর তারা যখন সিঁড়ির মুখে পোয়ারোকে বিদায় সম্ভাষণ জানাতে যাবে, তাদেরকে বললেন তিনি, আমার তরুণ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাকে বলতে শুনেছেন আমি সন্তুষ্ট হতে পারিনি। মিসেস গ্রান্টের ফ্ল্যাট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে আমাকে। হ্যাঁ, আমি স্বীকার করছি, এটা খুবই সত্যি কথা। আমি সন্তুষ্ট নই। এখন আমি আবার সেখানে ফিরে গিয়ে নিজের মতো করে তদন্ত করে দেখতে চাই। আপনারা কি আমার সঙ্গী হতে চান? প্লিজ, না বলবেন না। তার সেই আন্তরিক প্রস্তাবে রাজি হয়ে গেল 2টি যুবক। আর বিন্দুমাত্র বিলম্ব না করে পোয়ারো নিচের ফ্ল্যাটে নেমে এলেন। তারপর ইন্সপেক্টরের দেওয়া চাবি দিয়ে মিসেস গ্রান্টের ফ্ল্যাটের তালা খুললেন তিনি। ফ্ল্যাটে প্রবেশ করে যুবক দুজনের প্রত্যাশা মতো সোজা বসবার ঘরে না গিয়ে প্রবেশ করলেন কিচেনে। একটা ছোট্ট লোহার কুলুঙ্গির সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। কভারটা সরিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে লোহার ডালাটা খুললেন। জিমি ও ডোনোভান দুজনেই বিস্ময়াবিষ্ট হয়ে স্থির চোখে তাকিয়েছিল তাঁর দিকে। পোয়ারোর ভাবভঙ্গিমা ক্রমশই অবাক করে তুলছিল তাদের, বিশেষ করে ডোনোভানকে। তার মতিগতি বোঝা ভার। ইউরেকা, ইউরেকা! আমি যা চেয়েছিলাম তার সন্ধান আমি পেয়ে গেছি। হঠাৎ জয়ের আনন্দে চিৎকার করে উঠলেন তিনি। আর তারপরেই দেখা গেল তার হাতের মধ্যে একটা ছোট্ট ছিপি আঁটা বোতল। ভয়ঙ্কর উচ্ছ্বাসে বোতলের ছিপির উপর নাক রেখে শুকলেন তিনি। হায়, আমার দুর্ভাগ্য, আমার ঠান্ডা লেগেছে। তার হাত থেকে সেই বোতলটা একরকম ছিনিয়ে নিল ডোনোভান। পোয়ারোর মতো সেও সেই বোতলের ছিপির উপর নাক ঠেকাল, কিন্তু কোনো গন্ধই তার নাকে লাগলো না। তারপরেই হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসল সে। চিৎকার করে পোয়ারো তাকে সতর্ক করে দেওয়ার আগেই ততক্ষণে সে দ্রুত হাতে ছিপি খুলে তার নাকে লাগালো বোতলটা। সঙ্গে সঙ্গে গুড়ি উপড়ে যাওয়া গাছের মতো পড়ে যাচ্ছিল সে। লাফিয়ে সামনের দিকে ছুটে এসে আংশিকভাবে তার পতন রোধ করতে সমর্থ হলেন পোয়ারো। মূর্খ! ছি 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 ছি! ওই রকম বোকার মতো তাড়াহুড়ো করে কেউ কখনো বোতলের ছিপি খোলে? উনি কি দেখেননি কিরকম সাবধানতার সঙ্গে বোতলটা আমি হাতে ধরেছিলাম? আমি ঠিক বলিনি মসিয়ে ফকনার? দয়া করে যদি আপনি এখন একটু ব্র্যান্ডের ব্যবস্থা করেন খুব ভালো হয়। আপনাকে অন্য কোথাও যেতে হবে না। এই ফ্ল্যাটেরই বসবার ঘরে একটা কারুকার্য করা সুরাপাত্র আমি দেখে এসেছি।
এ আর এমন কি কঠিন কাজ, মনে মনে ভাবল জিমি। বন্ধুর জন্য দূরে হলেও ছুটে যেতে পারত সে। এ তো হাতের কাছেই, হাত বাড়ালেই সুরাপাত্র। বসবার ঘরে ছুটে গেল সে, কিন্তু ফিরে এসে অবাক হয়ে যায় সে। ডোনোভান তখন উঠে বসেছে। উদ্বিগ্ন স্বরে জিমি জিজ্ঞেস করল, ডোনোভান, ডোনোভান, তোমার কোনো কষ্ট হয়নি তো? তুমি এখন কেমন আছো বন্ধু? কই, কিছু তো হয়নি আমার। আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছে সে। পোয়ারোর বক্তৃতা শুনতে হলো তাকে, সেই সঙ্গে উপদেশও। সম্ভাব্য বিষাক্ত জিনিস শুকতে গেলে প্রয়োজনীয় সাবধানতা নিতে হয়, এটা তার খেয়াল রাখা উচিত ছিল। লজ্জায় মাথা নিচু করে ক্লান্ত গলায় ডোনোভান বলল, আমার মনে হয় এক্ষুনি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল সে। অবশ্য মশাই পোয়ারো যদি আমাকে যেতে অনুমতি দেন, যদি মনে করেন এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। আমার শরীরটা এখন কেমন যেন দুলছে, দুর্বল বোধ করছি। হ্যাঁ, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারেন। বাড়ি ফিরে যাওয়াটাই এখন আপনার সব থেকে ভালো কাজ হবে। মশিয়ে ফকনার, আপনি কিন্তু এখনই যাবেন না, কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করুন এখানে। আপনার বন্ধুকে খানিকটা এগিয়ে দিয়ে একটু পরেই আমি ফিরে আসছি, কেমন? সুবোধ বালকের মতো ঘাড় নেড়ে সায় দেয় জিমি। ডোনোভানের সঙ্গে দরজা শুধু নয়, দরজার বাইরে পর্যন্ত এগিয়ে যান পোয়ারো। সিঁড়ির মুখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেদের মধ্যে আলোচনা করলেন তারা। অবশেষে ফ্ল্যাটে আবার প্রবেশ করে পোয়ারো দেখলেন বসবার ঘরে দাঁড়িয়ে রয়েছে জিমি। তাকে ফিরে আসতে দেখে তাকিয়ে রইল তার দিকে। সে তখন স্তব্ধ, বিমূঢ়, হতবাক। তার মুখে কথা নেই, তার চোখে একরাশ ধাঁধা, যেন চোখে সর্ষের ফুল দেখছে সে। অনেকক্ষণ পরে কোনো রকমে সে বলল, আমি এখন যেতে পারি? নিশ্চয়ই, চলুন আপনাকেও একটু এগিয়ে দিয়ে আসি। তার সঙ্গী হলেন পোয়ারো গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। রাত তখন গভীর। বিল্ডিংয়ের প্রধান ফটক তখন বন্ধ। তার অনুরোধে একটু আগে ডোনোভানের যাওয়ার জন্য ফটক খুলে দিয়েছিল কেয়ারটেকার। এবার পোয়ারো নিজেই নেমে এসেছিলেন একতলায়। কেয়ারটেকার তখনও অপেক্ষা করছিল তার জন্যে। আপনারা এসে গেছেন স্যার, আপনিও কি বাইরে যাবেন মশিয়ে পোয়ারো? না, আমার বন্ধু মশিয়ে ফকনার যাবেন। ফটক খুলে দিন, অনেক রাত হয়ে গেছে। ওকে স্যার। কেয়ারটেকার ফটক খুলে দেয়। ফটক পর্যন্ত তাকে এগিয়ে দিতে এলেন পোয়ারো। মশিয়ে ফকনার, এক মিনিট। আপনাকে তো কাজের কথাটাই আমার বলা হয়নি এখনো পর্যন্ত। কাল সন্ধ্যায় একবার পুলিশ স্টেশনে আসবেন। ওই সময় আশা করি মিসেস গ্রান্টের পোস্টমর্টেম রিপোর্টটাও পুলিশ ইন্সপেক্টর মশিয়ে রাইসের হাতে এসে যাবে। তারপর যা করণীয় করা যাবে। আমাকে আপনাদের আর কোনো প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয় মশিয়ে পোয়ারো? হ্যাঁ, আপনাকে আমার প্রয়োজন আছে বলেই তো বলছে। অবশ্যই আসবেন আপনি। ভুলে যাবেন না মশিয়ে ফকনার, মিসেস গ্রান্টের খুনি এখনো ধরা পড়েনি। আর ভাবতে পারে না জিমি। ভয়ে, ভাবনায় তার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। মিসেস গ্রান্টের খুনি এখনো ধরা পড়েনি? তবে কি পোয়ারো আমাকেই খুনি বলে সন্দেহ করছেন নাকি? তাই কি তিনি চাপ দিচ্ছেন পুলিশ স্টেশনে আসবার জন্য? ডোনোভানকে তো আসতে বলেননি তিনি। আর ওই প্যাট ও মিলড্রেডের সঙ্গে তিনি যে মধুর ব্যবহার করলেন একটু আগে, তাতে তো মনে হয় না তারা তার সন্দেহের তালিকায় স্থান পেয়েছে। যাই হোক, না 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 না, আমি ভালো করে জানি এই মুহূর্তে যদি পোয়ারোর কথার অবাধ্য হই, তাহলে পুলিশ ইন্সপেক্টর রাইস ঠিক তার নির্দেশে হাজির হয়ে যাবে আমার ফ্ল্যাটে। আর তারপর 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 না 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 না, আমি আর ভাবতে পারছি না। আমার মাথা ঝিমঝিম করে উঠছে। ভয়ানক পরিস্থিতি। কথা না বাড়িয়ে অনুগত ছাত্রের মতো মাথা নাড়ে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাল সন্ধ্যায় ঠিক পুলিশ স্টেশনে অবশ্যই পৌঁছে যাব। এই তো ভালো ছেলের মতো কথা বলেছেন। হাসতে হাসতে পোয়ারো তাকে বিদায় জানান। পরদিন সন্ধ্যায় পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলো জিমি ভয়ে ভয়ে। কি হয় কে জানে। বাড়িতে সে বলে এসেছে আজ রাতে ফিরতে নাও পারে সে। কে জানে
মিসেস গ্র্যান্ট হত্যার অপরাধে আজই যদি তাকে গ্রেপ্তার করে পুলিশ, তার বাড়ি ফেরা তখন আর হয়ে উঠবে না। পুলিশ স্টেশন থেকে প্যাটকে ফোন করতে হবে তখন তার জামিনের ব্যবস্থা করার জন্যে। সে বেশ ভালো করেই জানে যে মিথ্যে অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করবে পোয়ারোর নির্দেশে। কিন্তু প্যাট কি অত তলিয়ে দেখবে ব্যাপারটা? সে হয়তো তার বিরুদ্ধে পুলিশের মিথ্যে অভিযোগটাই সত্যি বলে ধরে নেবে। কিন্তু তাদের এতদিনের বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সব কি মিথ্যে হয়ে যাবে? এইভাবে আশা নিরাশার দোলায় দুলতে দুলতে পুলিশ স্টেশনে এসে ঢুকলো জিমি। তার আগেই সেখানে এসে হাজির হয়েছেন এরকুল পোয়ারো। পুলিশ ইন্সপেক্টর রাইসের ডেস্কের সামনে ঝুঁকে পড়ে তার সঙ্গে গভীরভাবে আলোচনায় ব্যস্ত ছিলেন তখন। তাকে দেখে গম্ভীর স্বরে বললেন পোয়ারো, আসুন মশে ফকনার, আপনি না হলে হয়তো পুলিশ পাঠিয়ে আপনাকে ডেকে আনতে হতো। এখন চলুন মিসেস গ্রান্টের ফ্ল্যাটে যাওয়া যাক। পুলিশ পাঠিয়ে তাকে ডেকে আনা হতো? মিসেস গ্র্যান্টের ফ্ল্যাটে বসবার ঘরে পোয়ারোর পাশের খালি চেয়ারে বসতে গিয়ে জিমির বুক কেঁপে উঠল ভয়ে। তবে কি তাঁরা তাকে সত্যি সত্যি মিসেস গ্র্যান্টের খুনি হিসেবে চিহ্নিত করে ফেলেছেন? ভয়ে ভয়ে পুলিশ ইন্সপেক্টরের হাতের দিকে তাকায় জিমি। মিসেস গ্র্যান্টের পোস্টমর্টেম রিপোর্টটা তাঁর হাতে দেখতে পেল সে। স্থির চোখে তার দিকে তাকিয়েছিলেন পোয়ারো। জিমি যে পোস্টমর্টেম রিপোর্টটা দেখছে, নজর এড়ালো না তার। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো সেখানে। কারোর মুখে কথা নেই। পুলিশ ইন্সপেক্টর রাইসের দৃষ্টি তখন পোয়ারোর উপর, আর পোয়ারোর দৃষ্টি স্থির নিবদ্ধ জিমির ওপর। তিনি তার মনের প্রতিক্রিয়া উপলব্ধি করতে চাইছিলেন এবং সফলও হলেন তিনি একসময়। তারপর হঠাৎ পোয়ারোই সেই নীরবতা ভঙ্গ করলেন। মশে ফকনার, মিসেস গ্রান্টের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে। মৃত্যুর কারণ, খুব কাছ থেকে তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। তা তো জানতাম। আপনি জানতেন? হ্যাঁ, না মানে গতকাল ঘটনাস্থলে এই নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করতে শুনেছি ইন্সপেক্টর মিস্টার রাইসের সঙ্গে। কি মিস্টার রাইস, তাই না? তা হবে। জিমির আশঙ্কা, যদি তাঁরা বলে বসেন সেই হত্যাকারী। সে পথে না গিয়ে জিমি একটু ইতস্তত করে শেষ পর্যন্ত বলেই ফেলল, মসিয়ে পোয়ারো, তাহলে এরপর কি হতে পারে? এরপর আর কিছুই নেই, কেস খতম। কি বললেন? কেস খতম মানে? হ্যাঁ, আমি এখন সবকিছু জেনে গেছি। কি জেনেছেন আর কিভাবে যে সেসব জেনেছেন একটু বলেন। এই সেই ছোট্ট বোতলটার মাধ্যমে কি আপনি সব জেনে গেছেন? হ্যাঁ, ঠিক তাই। সেই ছোট্ট বোতলটাই সব খবর সংগ্রহ করতে বিশেষভাবে সাহায্য করেছে আমাকে। না না না, আরে আপনি কি সব বলছেন? আমি তার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না মিস্টার পোয়ারো। গতকাল যে কারণেই হোক জন ফ্রেজারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার সত্ত্বেও আপনাকেও আমি অসন্তুষ্ট হতে দেখেছিলাম। এই জন ফ্রেজার লোকটি যেই হোক না কেন, কেন জানি না আমার মনে হয়েছিল এই লোকটির অস্তিত্ব আপনি স্বীকার করেন না। হ্যাঁ, সে যাই হোক না কেন, আদৌ যদি সে কেউ হয় ভালো কথা, আমি খুবই বিস্মিত হব। তাহলে আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। ওটা একটা নাম, ব্যাস ওই পর্যন্ত, এর বেশি কিছু নয়। হ্যাঁ, ওটা একটা নাম, সতর্কতার সাথে রুমালের ওপর চিহ্নিত করা একটা নাম। আর সেই চিঠিটা আপনি কি লক্ষ্য করেছিলেন? সেটা একটা ছাপানো চিঠি ছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন? উত্তরটা আমিই দিচ্ছি। হাতের লেখা হলে শনাক্ত করা যেত, আর টাইপ করা চিঠি আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না কত সহজেই না তার হদিশ পাওয়া যায়। মানে কার টাইপ করা চিঠি অতি সহজেই নির্ধারণ করা সম্ভব। কিন্তু যদি সত্যিকারের জন ফ্রেজার সেই চিঠিটা লিখত, সেক্ষেত্রে ওই দুটি বিষয় তার ক্ষেত্রে প্রযোজ্য হতো না। না, বিশেষ প্রয়োজনে চিঠিটা বেনামে লেখা হয়েছিল। তারপর সেটা এমনভাবে মৃত মহিলার পোশাকের পকেটে রাখা হয় যাতে করে আমাদের নজরে পড়ে আসলে জন ফ্রেজার নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। সব প্রশ্ন চোখে তার দিকে তাকালো জিমি। অতএব প্রথমে যে পয়েন্টটা আমার মনে দাগ কাটে আমি তাতে ফিরে যাই। আপনি হয়তো আমাকে বলতে শুনে থাকবেন ফ্ল্যাট বাড়িতে
কতকগুলো জিনিস আছে যা প্রত্যেক ফ্ল্যাটে একই জায়গায় থেকে থাকে। এ ব্যাপারে 3টি উদাহরণ আমি দিয়েছিলাম। আমি হয়তো চতুর্থ উদাহরণটা উল্লেখ করতে পারতাম, সেটা ইলেকট্রিক লাইটের সুইচ। বুঝলেন বন্ধু? তখনও জিমি তাকিয়ে থাকে না বোঝার ভঙ্গিমায়। আপনার বন্ধু ডোনোভান জানালার ধারে কাছেও যায়নি। তার বদলে সেই টেবিলটার ওপর ও হাত রেখেছিল, আর তখনই তার হাত রক্তে ভরে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে প্রশ্ন করি, কেনই বা সে সেই টেবিলের ওপর হাত রাখতে গেল? অন্ধকারে কি খুঁজছিল সে? আপনাকে মনে করিয়ে দিয়ে বন্ধু, দরজার পাশে একই জায়গায় ইলেকট্রিক লাইটের সুইচ থাকে। তাহলে কেনই বা এই ঘরে আসার সঙ্গে সঙ্গে তার আলোর কথা মনে হলো না? অন্ধকারে আলো জ্বালাবার তাগিদ অনুভব করলো না সে? আর সেটাই তো স্বাভাবিক না? অন্ধকারে কোনো স্বাভাবিক কাজ করা যায় না। আর অন্ধকারে যারা কাজ সারে তারা অন্ধকার জগতেরই মানুষ। আলোয় আসতে তাদের ভয় লাগে। আপনার বন্ধু ডোনোভানের কথা অনুযায়ী আমরা জানতে পারি যে কিচেনের আলো জ্বালার চেষ্টা সে করেছিল, কিন্তু সে নাকি ব্যর্থ হয়। কিন্তু আমি যখন সেখানে গিয়ে সুইচ টিপি, সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে। সুইচটা ঠিকই ছিল, আর বাল্বও ফিউজ হয়নি। তাহলে কি এর থেকে ধরে নিতে হবে সেই সময় সে চায়নি আলো জ্বলে উঠুক? আর যদি আলো জ্বলে উঠত, তাহলে আপনারা দুজনেই তখন বুঝতে পারতেন ভুল ফ্ল্যাটে ঢুকে পড়েছিলেন আপনারা। তখন তো আর এই ঘরে আসার কোনো কারণ থাকতে পারে না। মসিয়ে পোয়ারো, আপনি তাহলে কোন পথে যেতে চাইছেন? আমি তো ঠিক ব্যাপারটা বুঝতেই পারছি না। কি বলতে চাইছেন আপনি? সত্যি আপনি এখনো কিছুই বুঝতে পারেননি? না, আপনি যদি একটুখানি খোলসা করে বলেন তাহলে খুব ভালো হয় মিস্টার পোয়ারো। ঠিক আছে, আমি কি বোঝাতে চাইছি জানেন? পোয়ারো তাঁর ট্রাউজারের পকেট থেকে একটা ইয়েল ডোর কি বার করে জিমির চোখের সামনে মেলে ধরলেন পোয়ারো। বলুন তো মসিয়ে ফকনার, এটা কোথাকার চাবি? এই ফ্ল্যাটের চাবি? না, এর ওপরের ফ্ল্যাটের চাবি, মাদমুয়াজেল প্যাট্রিসিয়ার ফ্ল্যাটের চাবি। এই চাবিটা মসিয়ে ডোনোভান বেইলি গতকাল সন্ধ্যায় তার হাত ব্যাগ থেকে তুলে নেয়। কেন? কিন্তু কেনই বা প্যাটের ফ্ল্যাটের চাবি সরাতে গেল সে? এর কারণ সেই একটাই, যাতে করে সে যা চায় তাই করতে পারে, অর্থাৎ এই ফ্ল্যাটে অবাধ প্রবেশের সুযোগ পায় সে। আর তার সেই প্রবেশ যেন সন্দেহাতীত হয়। সেই দিনই সন্ধ্যা থেকে লিফটের দরজা যে খোলা ছিল, এ ব্যাপারে একেবারে নিশ্চিত ছিল সে। তা না হয় বুঝলাম, কিন্তু আমরা তো জানতাম যে ওই প্যাটের ফ্ল্যাটের চাবিটা হারিয়ে যায়। তা আপনি সেটা পেলেন কিভাবে? সেটা আমি পাই গতকাল গভীর রাত্রে, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার ঠিক আগে। আর এই চাবিটার খোঁজ আমি কোথায় করেছিলাম জানেন মসিয়ে ফকনার? জোরে জোরে মাথায় দোলাই জিমি। বেশ, আমি বলছি। সেটা যেমন চমকপ্রদ তেমনি আবার বিশ্বাস করতেও জ্বালা। চাবিটার খোঁজ আমি করছিলাম আপনার অতি বিশ্বস্ত বন্ধু মসিয়ে ডোনোভানের পকেটে। মনে আছে আপনার সেই ছোট্ট বোতলটার কথা? ওটার অবতারণা করাটা ছিল আমার ভান, আবার একটা কৌশলও ভাবতে পারেন। এ লাইনে কাজ করতে করতে মানুষের চরিত্র সম্পর্কে আমার প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আমি জানতাম এই জাতীয় কোনো বোতল দেখলে কেউ না কেউ তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবে, দেখতে চাইবে বোতলের ভেতরের পদার্থটা কি বস্তু। মসিয়ে ডোনোভানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। একরকম বিনা নোটিশেই আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নেয় সে তো আপনি নিজের চোখেই দেখেছেন। আমার চালে ভুল হয়নি। আমি জানতাম এক্ষেত্রে সে কি করবে, কি করতে পারে সে। আমার ফাঁদে পা দিয়ে ফেললো সে। আমি যা চেয়েছিলাম তাই করলো। প্রথমে ছিপি সমেত বোতলের মুখটা সে তার নাকের সামনে মেলে ধরলো, কিন্তু তাতে বোতলবন্দি পদার্থের ঘ্রাণ পাওয়া গেল না। তার পরক্ষণেই বোতলের ছিপিটা খুলে ফেলে ঘ্রাণ নিল সে। তারপরের ঘটনা তো আপনি জানেন। তার সব চালাকি, তার সব দৃঢ়তার ছন্দপতন ঘটল। আর তার পতন রোধ করতে এগিয়ে গেলাম আমি। তার সাময়িক চেতনাহীন দেহটা আমি ধরে ফেললাম। সেই বোতলের ভেতরে কি ছিল জানেন? এথিল ক্লোরাইড, অত্যন্ত শক্তিশালী অ্যানেস্থেটিক। শুকলে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে যায়। এবং হলো তাই মসিয়ে ডোনোভানের এই সুযোগটা পাওয়ার জন্যেই গভীর রাতে একটা ওষুধের দোকান থেকে সেটা আমি কিনে আনি।
সেই অ্যানেস্থেটিকের প্রতিক্রিয়া স্থায়ী হয় 1 কি 2 মিনিট। ডোনোভান অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সামান্য সময়টুকুর জন্যই আমি প্রতীক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে। সেই অবসরে আমি তার পকেট থেকে 2টি মূল্যবান জিনিস সংগ্রহ করি। আমার দৃঢ় বিশ্বাস ছিল সেগুলো তার পকেটে থাকতে বাধ্য। এই চাবিটা সেই 2টি জিনিসের একটি, আর অপরটি হলো। আবার একটু সময়ের জন্য থামলেন পোয়ারো, বোধহয় ঘটনাটা মনে মনে জ্বালিয়ে নেওয়ার জন্য। তারপর আবার বলতে শুরু করলেন তিনি, আপনার নিশ্চয়ই মনে আছে মসিয়ে ফকনার, গতকাল ইন্সপেক্টর রাইস মিসেস গ্রান্টের মৃতদেহ পর্দার আড়ালে লুকিয়ে রাখার কারণ দেখিয়েছিলেন। হাতে সময় পাওয়ার জন্যই খুনি এই পন্থা অবলম্বন করে থাকবে। তখন তার এই ব্যাখ্যাটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। না, তার থেকেও আরো জোরালো ব্যাখ্যা আছে মৃতদেহ লুকিয়ে রাখার পেছনে। আর সে কথা ভেবেই আমি স্রেফ একটা জিনিসের কথা ভেবেছি বন্ধু, সেটা হলো কালকের সান্ধ্য ডাকের কথা। সান্ধ্য ডাক আসে 9:30 কিংবা তার কিছু পরে। ধরা যাক খুনি যা আশা করেছিল তা পায়নি প্রথমে, কিন্তু তার সেই না পাওয়া জিনিসটা পরে ডাকযুগে আসতে পারে। তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে তাকে ফিরে আসতেই হবে। কিন্তু মিসেস গ্রান্টকে খুন করা, তার মৃতদেহ যেন পরিচারিকা ফিরে এসে আবিষ্কার করতে না পারে, কিংবা সান্ধ্য ডাক না আসা পর্যন্ত পুলিশ যেন ফ্ল্যাটের দখল নিতে না পারে, তার জন্যই পর্দার আড়ালে মৃতদেহ লুকিয়ে রেখেছিল সে। পরিচারিকা বাড়ি ফিরে তার গৃহকর্ত্রীকে দেখতে না পেয়ে ভাবল তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। তার সন্দেহই হলো না তিনি খুন হয়েছেন। এবং রোজকার অভ্যেস মতো সেদিনের সান্ধ্য ডাকে আসা চিঠিগুলো যথারীতি টেবিলের ওপর রেখে যায় সে। চিঠিগুলো? হ্যাঁ, চিঠিগুলো। পোয়ারো তার পকেট থেকে কিছু জিনিস যেন বার করলেন। মসিয়ে ডোনোভান গতকাল সাময়িকভাবে অজ্ঞান হয়ে পড়লে এই জিনিসটা আমি তার পকেট থেকে গোপনে সংগ্রহ করে নিই। টাইপ করা মিসেস আর্নেস্টাইন গ্রান্টের ঠিকানার একটা খাম তিনি মেলে ধরলেন জিমির সামনে। কিন্তু মসিয়ে ফকনার, আমি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। আমি বেশ বুঝতে পারছি এই খামের ভেতরের চিঠিটা পড়বার জন্য আপনার খুবই আগ্রহ হচ্ছে, সেটাই স্বাভাবিক। তবু আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে, কারণ আমার প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে পাওয়াটা খুবই জরুরি। শুধু নয়, আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব তথা সামাজিক দায়িত্বও বটে। মসিয়ে পোয়ারো, আমি তো জানতাম আপনি একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন গোয়েন্দা, যার মাথাটা হলো একটা ভ্রাম্যমান কম্পিউটার, আর যার মগজে খুন খারাপি আর অপরাধীকে ধরার কৌশল, ফন্দিয়াটা, ফাঁদ পাতা এসব ছাড়া আর অন্য কোনো কিছু স্থান পায় না মসিয়ে। অথচ সেই এরকুল পোয়ারোর মুখ থেকে ওই নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এসব গুরুগম্ভীর কথাগুলো যে কি করে বেরোচ্ছে। আপনি আবার সামাজিক কাজ কবে থেকে করতে শুরু করলেন মসিয়ে? তবে কি আপনি বলতে চান আমার সব কাজই অসামাজিক? না না না, আমার কথাটা এভাবে নেবেন না মসিয়ে পোয়ারো। আমি ঠিক ওভাবে বলতে কিন্তু চাইনি। জানি বন্ধু, আমি জানি ঠাট্টাই আর কেউ বোঝেন না। হ্যাঁ, এবার কাজের কথায় আসা যাক। আপনার সেই প্রশ্নটা করতে চান, এই তো? হ্যাঁ, ঠিক তাই। মাদমুয়াজেল প্যাট্রিসিয়াকে আপনি ভালোবাসেন নাকি ভালোবাসেন না? ঠিক করে বলুন তো। প্যাটের জন্য আমি দারুণ চিন্তা করি, বলতে পারেন দিনে রাতে, এমনকি ওই শয়ন স্বপনে, সব সময়। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি সুযোগ পাবো ওকে ভালোবাসার। আপনি ভেবেছিলেন উনি ভালোবাসেন মসিয়ে ডোনোভানকে। হয়তো গোড়ায় উনি তাকে ভালোবাসতে শুরু করেন, কিন্তু সেটা ছিল শুধুই শুরুর বন্ধুত্ব, স্রেফ শুরু। আর তার তাল কেটে যায় শুরুতেই। এখন আপনার কর্তব্য হলো ওর জীবনের সেই অনুচ্ছেদটা ভুলিয়ে দেওয়া, তার পাশে গিয়ে দাঁড়ান, তার বিপদের সময় আপনার মদত দেওয়া। বিপদ? প্যাটের বিপদ? এ আপনি কি বলছেন মসিয়ে পোয়ারো? আপনাদের পুলিশি তদন্ত অনুযায়ী ধরে নিলাম মিসেস গ্রান্টকে খুন করেছে ডোনোভান, কিন্তু তার জন্য প্যাটের বিপদ হতে যাবে কেন? হ্যাঁ বন্ধু, ওর খুবই বিপদ।
এইমাত্র প্রশ্ন তুললেন মিসেস গ্রান্টের খুনি আপনার বন্ধু ডোনোভানের জন্য প্যাট্রিসিয়ার বিপদ কেন হতে যাবে, এই তো? হ্যাঁ, যদি বলি আপনার বন্ধু ডোনোভানের জন্যই ওকে জড়িয়ে পড়তে হয়েছে। সে কি? হ্যাঁ, ঠিক তাই মসিয়ে ফকনার। এই খুনের কেস থেকে ওর নাম বাইরে রাখার যথাসাধ্য চেষ্টা আমরা করব, কিন্তু সার্বিকভাবে সেটা করা অসম্ভব। জানেন কি, এই খুনের মোটিভ হলেন মাদমুয়াজেল প্যাট্রিসিয়া। হ্যাঁ, ঠিক তাই। পোয়ারো এবার তার হাতের খামটা খুললেন। সঙ্গে সঙ্গে একটা চিঠি ও তার সঙ্গে একটা সার্টিফিকেট জাতীয় কাগজ বেরিয়ে এলো। চিঠিটা খুবই সংক্ষিপ্ত এবং সেটা এসেছে সলিসিটার ফার্ম থেকে। সেই চিঠির বিষয়বস্তু এই রকম: প্রিয় ম্যাডাম, আপনার চিঠির সঙ্গে গাঁথা নথিপত্রটি পুরোপুরি সঠিক এবং বিবাহের ঘটনা বিদেশে ঘটলেও কোনো কারণেই সেই বিয়ে কখনোই বাতিলযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনার বিশ্বস্ত। সেই নথিপত্রটা টেবিলের ওপর মেলে ধরলেন পোয়ারো। সেটা একটা সার্টিফিকেট, ডোনোভান বেইলি এবং আর্নেস্টাইন গ্রান্টের বিয়ের সার্টিফিকেট। তাদের বিয়েটা অনুষ্ঠিত হয় 8 বছর আগে। হায় ঈশ্বর! ওদিকে প্যাট বলেছিল ভদ্রমহিলার কাছ থেকেও একটা চিঠি পায়, যে চিঠিতে তিনি ওকে লিখেছিলেন গতকাল সন্ধ্যায় ওর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু সেটা যে এমন জরুরি ছিল স্বপ্নেও ভাবেনিও। কিন্তু আমি জানতাম ওপরে মাদমুয়াজেল প্যাট্রিসিয়ার ফ্ল্যাটে যাওয়ার আগে আজ সন্ধ্যায় সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। মিসেস গ্রান্ট প্যাট্রিসিয়াকে তাদের দুজনের সম্পর্কের কথা ফাঁস করে দেওয়ার আগেই তাকে সরিয়ে ফেলে ডোনোভান। একদিক থেকে এক বিচিত্র ঘটনা। হতভাগ্য মহিলা এমনই এক বিল্ডিংয়ে বসবাস করতে এসেছিলেন যেখানে কিনা তার প্রতিদ্বন্দ্বী বসবাস করত। ঠান্ডা মাথায় তাকে খুন করে সে। তারপর সে তার সান্ধ্য আমোদ প্রমোদ অনুষ্ঠানে গিয়ে যোগ দেয়। তার স্ত্রী নিশ্চয়ই তাকে বলে থাকবেন তিনি তার সলিসিটারের কাছে তাদের বিবাহের সার্টিফিকেট পাঠিয়েছেন এবং তাদের কাছ থেকে উত্তরের অপেক্ষা করছিলেন তিনি গত সন্ধ্যায়। সে নিজেই তার মনে বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছিল এই বলে যে তাদের বিয়ের মধ্যে ত্রুটি আছে, বিয়েটা আইন সিদ্ধ নয়। গতকাল সারাটা সন্ধে আমি দেখেছি দারুণ মেজাজে ছিলেন ওই মিস্টার ডোনোভান। বোঝাই যায়নি যে তার স্ত্রীকে তিনি খুন করতে পারেন। কিন্তু কিন্তু মসিয়ে পোয়ারো, আপনি তো এই বিল্ডিং এ থাকেন, তাকে তো পালিয়ে যেতে দেওয়া উচিত হয়নি আপনার। এখন কিন্তু তার আর পালাবার পথ নেই। আপনার ভয় পাওয়ার কিছু নেই। না 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 না, আমি এখন প্যাটের কথাই বেশি করে চিন্তা করছি। আপনার কি মনে হয় না সত্যি সত্যি ও কি ভালোবাসতো ডোনোভানকে? আমি ওদিকটার কথা আদৌ ভাবছি না। আমি আপনাকে শুধু বলতে পারি এখন আপনার কাজ হলো নম্র ও সংযতভাবে আপনার দিকে ওকে ফেরানো, আর ডোনোভানের সঙ্গে যাই ঘটুক না কেন ওকে সবকিছু ভুলিয়ে দেওয়া। সে কি আর সম্ভব? এত সব ঘটনা ঘটে যাওয়ার পরেও তা কি সম্ভব মসিয়ে পোয়ারো? আমার তো মনে হয় না কাজটা খুব একটা কঠিন হবে। বাহ, সেটা করতে খুব বেশি বেগ পেতে হবে আপনাকে। একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন শৈবাল, বিবেক, রাজ, অমৃতা ও সুতপার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকেন, হ্যাঁ পুরোটা শুনেছেন মানে ধরেই নিতে পারি আপনার ভালো লেগেছে। ভালো যখন লেগেছে তখন একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমরা আরও অনেক শ্রোতার কাছে পৌঁছতে পারি। আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের অনেকখানি সাহায্য করবে আমাদের লক্ষ্যে পৌঁছতে। ধন্যবাদ সকলকে। আজ তাহলে এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।